হ্যালো, আমি বাদশা শেখ, তোমাদের ফিজিক্স ফ্যাকাল্টি। ওয়ার্ম ওয়েলকাম টু নেক্সট জেন ইনস্টিটিউট। আমি তোমাদের ক্লাস 11 এর এই খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে গ্র্যাভিটেশন, সেই গ্র্যাভিটেশনটা নিয়ে আজকে আলোচনা করবো। অ্যান্ড এই চ্যাপ্টারে যে মেন ইম্পর্টেন্ট পোর্শন, সেগুলো তোমাদের কনসেপচুয়ালি বোঝাবো, অ্যান্ড সেই রিলেটেড যে অ্যাপ্লিকেশন বেসড নিউমেরিক্যালস, সেই নিউমেরিক্যালস নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই যে এই যে আমাদের এই যে চ্যাপ্টার রিলেটেড যে কোয়েরি তোমাদের যে হবে, বা যে কোনো ফার্দার যে আপডেট আমরা দেব, সেসবের জন্য অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে হয়ে যাও। আমাদের বিভিন্ন যে অপশনগুলো আছে, যেমন সব আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, অ্যাপের লিঙ্ক আছে, তোমরা ওখানে জয়েন করো, অ্যাপ ডাউনলোড করো, এবং অবশ্যই এই ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা এই চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাচ্ছি। চ্যাপ্টার হচ্ছে গ্র্যাভিটেশন। তো এই চ্যাপ্টারে যে আমাদের যে লার্নিং অবজেক্টিভস, মানে লার্নিং অবজেক্টিভস মানে হলো এই চ্যাপ্টারে কি কি আছে, আমাদের কি কি জানতে হবে, যেটা ছাড়া এই চ্যাপ্টার আধুরা। যে যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো হচ্ছে আমাদের নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, যে টপিকটা আছে সেটাও সম্বন্ধে জানতে হবে। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এটা সম্বন্ধে জানতে হবে। দ্য জি, বা জি কথাটা মানে হচ্ছে যে ওই যে আমরা যে বলি অভিকর্ষ ত্বরণ, আমরা যে পৃথিবীর চলাফেরা করি, আমাদের একটা মনে হয় সবসময় একটা টান টান কাজ করছে, নিচের দিকে টানছে, আমরা আকাশে উড়ে চলে যাচ্ছি না। সেই জি, সেই ব্যাপারটা কি, ওই সম্বন্ধে জানতে হবে। ওর যে ভ্যারিয়েশন কি আছে, কোথাও উপরে যদি আমি চলে যাই তাহলে কমবে না বাড়বে, ওই সম্বন্ধে আমরা জানবো ফার্দার ডিসকাশনে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল সম্বন্ধে আমরা জানতে হবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, বা এগুলো যদি আমি বাংলা টার্ম বলি সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কথাটা মানে হচ্ছে যে মহাকর্ষীয় বিভব, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এই কথাটা মানে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। আরো ফার্দার যে টপিক গুলো আছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, বা মহাকর্ষীয় বিভব শক্তি, এই টার্ম গুলো আমাদের জানতে হবে। খুব ডিপে যাওয়ার দরকার নেই, আমরা মেন যে কনসেপ্ট সেইগুলোই জানবো, এবং ওই রিলেটেডই আমরা যে কোশ্চেন গুলো আছে সেগুলো দেখবো যে হ্যাঁ, ওগুলো আমরা পারছি কিনা। অবশ্যই আমরা এই বেসিক্স যদি ক্লিয়ার হয় বা তোমরা করতে পারো, আমি পুরোটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। সেই তোমরা জাস্ট খালি মন দিয়ে শুনবে এবং পুরো কনসেন্ট্রেশন দিয়ে দেখবে ভিডিওটা, দেখবে সব কোশ্চেন সলভ হবে। তারপরে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন হচ্ছে স্যাটেলাইট মোশন অ্যান্ড স্কেপ ভেলোসিটি। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, অন্যান্য এন্ট্রান্স এক্সামে খুব এর ওয়েটেজ থাকে। অ্যান্ড কেপলারস ল, এর একটা টপিক আছে যেটা আমাদের জানতে হবে। তো তার আগে আমি চ্যাপ্টারের ভিতরে যাওয়ার আগে আমি বলে নিই যে হ্যাঁ, এই যে আমার এই টপিক, এখান থেকে আদৌ কি করবো, বিগত বছরগুলোতে কোনো কোয়েশ্চেন এসছে? অবভিয়াসলি তার জন্য আমি একটা তোমাদের সামারি করে এনেছি, যেটা হচ্ছে যে যে 2022 সালে জেনপাস, তোমাদের যে জেনপাস এক্সাম, জেনপাস এক্সাম, তার তার জন্য যে যে কোয়েশ্চেন সেট হয়, ঠিক 2022 সালে যে জেনপাস এক্সামের কোয়েশ্চেন সেট হয়েছিল, সেখানে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এখান থেকে 2022 সালে একটা কোয়েশ্চেন হয়েছিল। যে দা জি, যে আমি তথ্যটা দিয়েছি, বা অভিকর্ষ ত্বরণ, এখান থেকে 2018, 2019 অ্যান্ড 2019-এ দুটো কোশ্চেন এসছে, 2018-তে একটা কোশ্চেন এসছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এখানে 2024-এ একটা কোশ্চেন এসছে। স্যাটেলাইট মোশন অ্যান্ড স্কেপ ভেলোসিটি, এখানে 2023 থেকে একটা কোশ্চেন এসছে। তো এখানকার মধ্যে যে যে টপিক গুলো আছে, কটা 7টা টপিক আছে, তার মধ্যে প্রথম যে 5টা টপিক আছে, এগুলো হচ্ছে আমাদের কনসেপ্ট বিল্ডিং টপিক। মানে হচ্ছে যে এগুলো ছাড়া আমি চ্যাপ্টারটা সম্বন্ধে কিছু জানবোই না, এগুলো যদি না জানতে পারি। এগুলো হচ্ছে যে বেসিক্স এই চ্যাপ্টারের। এই যে তারপরে যে বাকি দুটো টপিক আছে, স্যাটেলাইট মোশন অ্যান্ড যে এসকেপ ভেলোসিটি, এই টপিক দুটো হচ্ছে এই আমরা যে উপরের 5টা টপিক সম্বন্ধে জানবো, এই টপিকগুলোর অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন গুলো আমরা ফার্দার দেখবো। অ্যান্ড দুটোই ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বাড়িয়ে আমি যদি বলি যে হ্যাঁ, এই চ্যাপ্টারটা যদি আমি পুরো থ্রোরি করে নিই, তাহলে তুমি যদি বলো যে স্যার আমি যদি পুরোটা চ্যাপ্টারটা করিনি, তাহলে আমার কতটা আমি মানে গেইন হবে, আমার গেইন ইন মার্কস, মানে আমি কত নাম্বার পেতে পারি। আমাদের টোটাল 25 মার্কস ফিক্স থাকে, তার মধ্যে ধরে রাখো 10 to 15% অফ মার্ক তোমরা এখান থেকে পেতে পারো এই 25। আমি কিন্তু টোটাল 115-এর মধ্যে বলছি না, আমি এই ফিজিক্সের মধ্যে বলছি। আমার হিসেব নিকেশ ফিজিক্স নিয়ে। তাহলে চলো আমি শুরু করছি আমাদের যে ফার্স্ট টপিক, সেটা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তোমরা কাইনেটিক্স চ্যাপ্টার গুলো আছে, বা নিউটন ল অফ মোশন অ্যান্ড
বিভিন্ন যে ইনিশিয়াল ক্লাস 11-এর যে চ্যাপ্টার, সেগুলোতে নিউটনের নাম অনেকবারই শুনেছো। অ্যান্ড এখানেও নিউটন নিজের প্রভাব বিস্তার করেই গিয়েছে, যে মহাকর্ষ যে শক্তি, মহাকর্ষ যে বল, সবকিছু নিউটনেরই আবিষ্কার। তো এখানে যে যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, তাই জন্য গ্র্যাভিটেশনের লটাকে নিউটনস এর দিয়ে দিয়েছে, নিউটনস এর নামে অনুসারে লটা হয়েছে। তো এই যে এই লটা কি বলছে আমরা আস্তে আস্তে জানবো। বলছে এই ল কথাটার মানে কি, আমি যদি সহজ ভাষায় ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে যে সাপোজ এখানে একটা মাস আছে, যে কোনো একটা বল হতে পারে, একটা মানুষ হতে পারে, একটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো যার একটা মাস আছে, ভর আছে, সে এরকম এরকম একটা বস্তু, অ্যান্ড সে থাকা অন্য একটা বস্তু, যে কোনো শেপ হতে পারে, চৌকো হতে পারে, গোল হতে পারে, লম্বা হতে পারে, জায়গা কিছু, যার একটা মাস আছে। এই নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি বলছে, যে এরা একে অপরকে একটা আকর্ষণ বল দ্বারা একে অপরকে টানবে, আকর্ষণ করবে, এবং এটা সব জায়গায় এক্সিস্ট করবে। যদি একটা গ্র্যাভিটি ফ্রি স্পেস না হয়, মানে মহাকর্ষ যে গ্র্যাভিটি ফ্রি স্পেস কথার মানে হচ্ছে যেখানে মহাকর্ষ বল কাজই করবে না, এরকম একটা জায়গা, ওরকম জায়গা বাদে সব জায়গায় এই এই মহাকর্ষ বল কাজ করে। আমরা যদি বলি, তুমি যদি বলো যে মহাকর্ষ বল কোথায় কাজ করে, হ্যাঁ, তাহলে তোমরা দেখবে যে হ্যাঁ, আমাদের যে সূর্য আছে, সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরছে, পৃথিবী কে ধরে আছে, সূর্যের চারপাশে ঘুরছে, পৃথিবী ছিটকে যাচ্ছে না, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। পৃথিবীর চারিদিকে যে চাঁদ ঘুরছে, এই চাঁদকে কে ধরে আছে, যে এই চাঁদটা ছিটকে যাচ্ছে না, একবার ঘুরলো ঠিক আছে, পরের বার ছিটকে গেল না, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল ধরে আছে। তাহলে তোমরা বলবে যে হ্যাঁ, তুমি তাহলে, মাছ তো আছে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার পাশ দিয়ে আরেকটা মানুষ হেঁটে যাচ্ছে, তো ওরা, আমরা একে অপরের ধাক্কা লাগছি না কেন, এই এই মহাকর্ষ বল কাজ করছে না কেন? অ্যাকচুয়ালি এই যে মহাকর্ষ যে বল, এই যে মহাকর্ষ যে বল যে আছে, এর ভ্যালু প্রচুর কম। যে পৃথিবীতে, এই ওয়ার্ল্ডে যতগুলো বল এক্সিস্ট করে, তার মধ্যে সব থেকে কম ভ্যালু হচ্ছে এই মহাকর্ষ যে বলের। তো এই যে মহাকর্ষ যে বল আছে, এই ফোর্সটা আমি কি করে ডিনোট করব, আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে কি করে দেখাবো, সেটা হচ্ছে এই যে আমি যদি বলি যে এই প্রথম বস্তুটার মাস হচ্ছে m1, আমি যে মাস বলছি, নট ওয়েট বলছি, মাস আর ওয়েট দুটো আলাদা ওয়ার্ড, আলাদা টার্ম, ফিজিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো আলাদা, মাস অ্যান্ড ওয়েট। তো আমি কিন্তু বারবার মাস বলছি, যেটাকে ভর বলে, ওয়েট মানে হচ্ছে ওজন। এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। তো এই দুটোর মধ্যে যদি আমি ডিস্টেন্স, এর সেন্টার থেকে ডিস্টেন্স, অলওয়েজ সেন্টার থেকে ডিস্টেন্স যদি আর হয়, তাহলে কি কি বলা হচ্ছে, যে এই যে ফোর্সটা, আমি এই সমানুপাতিটা, সমানুপাতি বা ব্যস্তানুপাতি ওসবে না গিয়ে ডিরেক্ট আমি ফোর্সের ভ্যালুটা লিখছি, যে ক্যাপিটাল জি m1 m2 বাই আর স্কোয়ার, যেখানে এফটা কি, দুটো বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল, জিটা কি, ক্যাপিটাল জি, ভালো করে মনে রাখতে হবে এখানে, যে এখানে আছে আমাদের ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি কথা হচ্ছে যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা সব জায়গায় কনস্ট্যান্ট, যেটা ইউনিভার্সের যে কোনো জায়গায় গেলে, সে চাঁদ হোক, পৃথিবী হোক, মঙ্গল হোক, সব জায়গায় এর ভ্যালু সেম। ভ্যালুটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 ইন এসআই ইউনিট। অ্যান্ড m1 m2 যে বললাম, এটা হচ্ছে এই যে এই মাস, এই বস্তু, প্রথম বস্তুর মাস, এবং m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর মাস, এদের গুণফল বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে যে এই যে দুটো বস্তুর যে সেন্টারের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের বর্গ। তো এটা হচ্ছে এদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এবার হচ্ছে যে আমরা জানি, তোমরা বিগত ক্লাসে বা তোমাদের এই জিনিসটা নলেজ আছে যে হ্যাঁ, যে আমাদের যে রাশিগুলো আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তারা দু প্রকারের হয়, একটা হচ্ছে স্কেলার এবং একটা হচ্ছে ভেক্টর। ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড এটা আমাদের ভেক্টর চ্যাপ্টারে এটা এই সম্বন্ধে ভালোভাবে আলোচনা করা হবে। তো ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কথার মানে হলো, যার একটা ভ্যালু থাকবে এবং তার একটা নির্দিষ্ট দিক থাকবে। তো
আমি যদি বলি এই যে এই দুটো বস্তু যে ছিল, এই দুটো বস্তুকে আমি না একটা গ্রাফ আকারে বলছি। গ্রাফের যে গ্রাফ পেজে যে থাকে সেখানে আমি কি করে দেখাচ্ছি, এখানে এই যে M1 ঘরে বস্তুটা, এখানে 0 x ইকুয়াল টু 0 পজিশনে রাখলাম এবং M2 কে x ইকুয়াল টু r পজিশনে রাখলাম। তাহলে এর ক্ষেত্রে যে M1 এর ক্ষেত্রে যে ফোর্স ফোর্স অন অন M1, এই ক্ষেত্রে যে ফোর্স কি, এই এর M1 এর উপরে M2 এর দ্বারা ফোর্স কি হবে এবং তার ডাইরেকশন কি হবে? ভ্যালুটা তো অবভিয়াসলি এটা হবে যে সরি জি M1 M2 আর স্কোয়ার হবে, যেটা আমি এখানে দেখালাম। ভ্যালুটা তো এটা হবে, কিন্তু এর ডিরেকশনটা কত হবে যে M1 এর দিকে M2 কি হবে? M2 কি করবে, এটা আমি প্রথমে বলেছি যে এটা হচ্ছে একটা আকর্ষণ বল, মানে হলো M2 টা কি করবে, সবসময় একে টানবে, অর্থাৎ এ এর দিক এই বরাবর একটা ফোর্স লাগাবে। এই বরাবর যদি ফোর্স হয়, আমরা অবশ্যই জানি যে এক্স অ্যাক্সিস এর দিকে এই যে সাইনটা হয় সেটা পজিটিভ, যদি এই দিকে যদি ডাইরেকশন হয় তাহলে নেগেটিভ। তাহলে ফোর্স অন M2 এম সরি ফোর্স অন M1 কি করবে, নিজের দিকে টানবে আকর্ষণ বল দিয়ে। তো এই এই জন্য এই যেহেতু এই ফোর্সের সরি M2 M1 কে নিজের দিকে টানছে এন্ড সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস দিকে, সেই জন্য এই ভ্যালুটা হয়ে যাবে পজিটিভ। কিন্তু আমি যদি সেম কথা বলি যে ফোর্স অন M2 কি হবে, যে M2 এর দিকে M1 কি হচ্ছে, কিভাবে টানছে, এটা তো একে অপরকে টানছে না। এটা হচ্ছে একটা এই বস্তুটা একে যে ফোর্স দিয়ে টানবে, এই বস্তুটা ঠিক সেম বল দিয়ে একেও টানবে, কারণ M1 M2 তো দুটোর গুণফল সেম এন্ড আর স্কয়ারও দুটোর ক্ষেত্রে সেম। কিন্তু M2 এর ক্ষেত্রে যে ফোর্সটা সেটা ডিরেকশন কোন দিকে হবে, M1 কি করবে, একে M2 কে এই দিকে টানবে, এই যে ডিরেকশনটা এটা কোথায় কোন দিকে গেল, মাইনাস এক্স অ্যাক্সিস দিকে। এই দিক হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিসের ডাইরেকশন, এক্স অ্যাক্সিসের ডাইরেকশন। এক্স অ্যাক্সিসের ডাইরেকশন যদি এদিক হয়, তাহলে এই দিকটা কোন দিকে গেল, মাইনাস এক্স অ্যাক্সিস। তাহলে এই ক্ষেত্রে যে ফোর্সের ভ্যালুটা আসবে সেটা হবে কি, জি M1 M2 তার আর স্কোয়ার, এটা তো হবে, কিন্তু ডাইরেকশনটা কোন দিকে হবে, উল্টো দিকে, তাই জন্য এখানে এটা মাইনাস চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটির যে একটা মান এবং দিক থাকে, সেই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে যে কোন দিকে ফোর্স লাগছে। এবং কিছু যে আমরা যদি ডিফিকাল্ট কেস সিনারিও আমরা যদি আলোচনা করি, তাহলে ডাইরেকশনটা খুব একটা ভালো কাজের, ডাইরেকশন ছাড়া আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো না। তো আমি ফার্দার না গিয়ে আমি একটা সিম্পলিসিটি, ফিজিক্সের মধ্যে যে সিম্পলিসিটি ব্যাপারটা আছে সেটা আমি নিয়ে আলোচনা করছি। সাপোজ যে আমি যে দেখলাম যে এফ ইজ ইকুয়ালস টু জি M1 M2 আর স্কোয়ার, এখান থেকে আমি কিছু কিছু সিম্পল ফর্ম কি বলতে পারি, যে জি তো একটা গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, এটাও কি করবে না। তো কোনো যদি বস্তুর ভর বেশি হয়, M1 M2 গুলো যদি প্রপোর্শনাল টু M1 M2 কি না, তো M1 M2 যদি বেশি হয়, যত M1 M2 এর ভ্যালু বাড়বে তত কি হবে, ফোর্সের ভ্যালু বাড়তে থাকবে। মানে একটা 10 কেজি 10 কেজির মধ্যে যতটা আকর্ষণ বল, 20 কেজির মধ্যে আকর্ষণ বল ওর থেকে বেশি হবে। অ্যান্ড আর স্কোয়ার কথাটা মানে হচ্ছে যে আরটা কি, আরটা হচ্ছে যে দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স। কথাটা মানে হলো যে দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স যতটা কম তত ফোর্স বেশি, আর দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স যতটা বেশি তত ফোর্স কম। এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্কে এদের মধ্যে একটা এক্সিস্ট করে। তাই জন্য এই জিনিসটা আমাদের প্রচুর মাথায় রাখতে হবে। কিছু কিছু কোশ্চেন ডিরেক্ট চলে আসে যে হ্যাঁ, এফ যদি আর আমি কমিয়ে দিই তাহলে ফোর্স কি হবে, বাড়বে না কমবে, আর যদি কমে অবভিয়াসলি ফোর্স বাড়বে। তো আমি একটা ক্যালকুলেশন যদি করি এই ফর্মুলার উপরে, যে M1 দেওয়া আছে 6 কেজি, M2 দেওয়া আছে 9 কেজি, আর দেওয়া আছে 2 মিটার। তাহলে আমি যদি ফোর্সের ভ্যালু বসাই জি
m1 m2 বাই আর স্কোয়ার। জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 ইন্টু m1 হচ্ছে 6 ইন্টু 9 ইন্টু and 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। আচ্ছা, এই যে জায়গাটা আমি এই জায়গাতে নিয়ে এলাম, এই ক্যালকুলেশনে আমার এক্সাম্পল হিসেবে নেওয়ার কি কারণ, যে 6.67 আমরা যদি ভালোভাবে এই নাম্বারটাকে দেখি, এটা আমরা বুঝতে পারবো যে এটাকে আমি 20/3 লিখতে পারবো, অ্যান্ড 6 ইন্টু 9/4 করে দিলাম, অ্যান্ড এটাকে 10⁻11 লিখবো। 6 20/20 3 দিয়ে ভাগ করলে 6.67ই আসে। তো এখানে 3 দিয়ে কাটলাম, এখানে কাটলো, এটা গেল 2 2 2 4 কাটলো, এখানে 2 2 এখানে এটা 20 কাটলো, এটা হলো 10। তাহলে 9 ইন্টু 10 ইজ ইকুয়ালস টু 90 ইন্টু 10⁻11, অ্যান্ড ইউনিট হয়ে যাবে নিউটন। তাহলে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, আমি ক্যাপিটাল জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻11 মনে রাখতে পারি, আমি 20/3 ইন্টু 10⁻11 মনে রাখতে পারি, কিন্তু আমাকে ব্যাপারটা বুঝতে হবে যে আমি কোথায় কোন জিনিসটা মাথায় মনে রাখলে আমার ক্যালকুলেশনটা ইজি হবে এবং এক্সামে আমার ব্যাপারগুলো ইজি হবে। তো যাই হোক, আমরা এখানে তাহলে জি এর ভ্যালুটা 20/3 ইন্টু 10⁻11টা মনে রাখবো, নট 6.67 যে ভ্যালুটা ওটা। তাহলে যদি আমি ফার্দার বাকি কোয়েশ্চেন গুলোতে যাই, যে সাপোজ একটা মাস ছিল এম মাসের একটা বডি ছিল এবং আর ডিস্টেন্সে 2m মাসের একটা বডি ছিল। এবার আমি কি করলাম, যে এই মাস থেকে এর অর্ধেকটা মানে m/2 কেটে নিয়ে এই মাসটাকে দিয়ে দিলাম। তাহলে ফার্দার তাহলে m/2 যদি আমি কেটে নিই, তাহলে এটাকে এখানে কি পড়ে থাকবে, m/2 m মাইনাস m/2 is equal to m/2 and 2m plus m/2 is equal to 5m/2। তাহলে এদের মধ্যে যে নিউ ফোর্স সেটা কি হবে? তো ফার্স্ট টাইম যদি এফটাকে যদি লিখি, ফার্স্ট কেসে এফ এর ভ্যালু সেটা হচ্ছে জি ইন্টু এম ইন্টু 2m বাই আর স্কোয়ার। আমি কিন্তু আর এ আর এবং এ আর মধ্যেও এটা ডিফারেন্স করতে পারতাম, কিন্তু আমি করলাম না, যা ক্যালকুলেশন টাফ হয়ে যাবে। তো দ্বিতীয় ক্ষেত্রে এফ ব্যাসের যে ভ্যালু আসবে ক্যাপিটাল জি ইন্টু m1 হচ্ছে m/2 ইন্টু m2 হচ্ছে 5m/2 এবং আর এর ভ্যালু তো সেম ইন্টু 1 বাই ইন্টু আমি নিচে করে দিলাম আর স্কোয়ার। সেটা কোনো সমস্যা নেই। তাহলে ক্যালকুলেশনটা করলে 5/4 জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এফ, আমি যদি ইস টু ব্যাপারটা বের করি, এফ ইস টু এফ ড্যাশ, তাহলে কি হবে, এখানে এসছিল আমাদের ক্যাপিটাল জি এম স্কোয়ার ইন্টু 2 বাই আর স্কোয়ার ইস টু 5/4 জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা কাটলো 2:5/4। তাহলে আমি এটাকে সিম্পল ফর্মে কি করে নিয়ে আসবো, আমি 2 দিকে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলাম, এদিকে 4 দিয়ে গুণ করলাম, 4 4 কেটে গেল, দিয়ে এলো 8:5। আমাদের সবসময় সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে এবং এক্সামে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো সবসময় সিম্পল ফর্মে থাকে, কখনো থাকে না যে 5:4:1, সেটাকে আমাকে 5:4 ওটা করে নিতে হবে। যাই হোক, আমি দ্বিতীয় যে কোশ্চেনে আছি, হ্যাঁ এটা এই যে দ্বিতীয় কোশ্চেনটা, এটা খুব একটা ট্রিকি কোশ্চেন। বলছে যে সাপোজ আমার মাস 1 কেজি অ্যান্ড আমার পাশে বা সামনে কোনো একটা 80 কেজির একটা মানুষ আছে। তো মহাকর্ষীয় বল যে আমি ওকে টানবো বা ও আমাকে টানবে, তো আমি যে ফোর্স দিয়ে ওকে টানবো আর ও যে আমার ফোর্স দিয়ে আমাকে টানবে, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এই দুটোর মধ্যে সম্পর্ক অবভিয়াসলি এই দুটো ফোর্স সমান সমান।
এই দুটো ফোর্স, কারণ আমি যদি ফোর্স দুটোই ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যখন ভ্যালুটা লিখবো তখন জি ক্যাপিটাল জি ইন্টু 1 × 80 বাই যেটা যে সাপোজ ডিস্টেন্স আর স্কোয়ার লিখবো। 80 কেজির ক্ষেত্রে যে ফোর্সটা সেটাও আমি জি ইন্টু 1 × 80 বাই আর স্কোয়ারই লিখবো। অবভিয়াসলি এখানে সাইনটা আলাদা হবে, একটা পজিটিভ একটা মাইনাস হবে, কিন্তু দুটোর ভ্যালু সেম হবে। সেই জন্য রেশিওটা অবভিয়াসলি সবসময় 1:1ই আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে সাপোজ দুটো কনসেপচুয়াল কথা, আমি যে এই যে এফ ইন এয়ার অ্যান্ড এফ ড্যাশ ইন ওয়াটার, সাপোজ দুটো বল আছে, দুটো বলের মধ্যে ফোর্স ওরা আর ডিস্টেন্স আছে, তাদের মাস এম অ্যান্ড এম সাপোজ, তাহলে সাপোজ ওদের মধ্যে যে ফোর্স লাগছে সেই ফোর্সের ভ্যালু হচ্ছে এফ, তাহলে কি সেম সিস্টেমটা, মানে এম অ্যান্ড এম মাসের দুটো বল, তারা আর ডিস্টেন্সে নিয়ে যায়, আমি জলে নিয়ে চলে গেলাম, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা, তার এর ভ্যালুটা কি হবে, সেই ভ্যালুটা কি চেঞ্জ হবে, কমবে না বাড়বে? তো আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স কোনো মিডিয়ামের উপরে ডিপেন্ড করে না। যদি একটা গ্র্যাভিটি গ্র্যাভিটি ফ্রি কোনো স্পেস না হয়, কথাটা মানে হলো যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সিস্ট করে না, ওরকম কোনো স্পেস না হয়, তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্স কোনো মিডিয়াম বা কোনো আমি যেখানে নিয়ে যাই সবসময় সেই ফোর্সটার ভ্যালু সেমই থাকবে। আমি যেটা এয়ার বা বায়ু মাধ্যমে যে ফোর্সটা কাজ করবে সেটা আমি জলে নিয়ে গেলেও সেম ফোর্সটাই কাজ করে। ইভেন আমি যদি তাদের মধ্যে অন্য কোনো মিডিয়ামও নিয়ে চলে আসি, মানে কোনো সাপোজ দুটো বলের মধ্যে আমি কোনো একটা লোহার প্লেট নিয়ে চলে এলাম, তবুও তাদের মধ্যে ফোর্সটা কমবে না বা বাড়বে না, ফোর্সটা অলওয়েজ সেমই থাকবে। তাহলে এফ, এই যে এই ক্ষেত্রে যে এফ ইন এয়ার অ্যান্ড এফ ড্যাশ ইন ওয়াটার, এই রেশিওটা অবভিয়াসলি 1:1 হবে। তারপরে আমি যে একটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে এলাম, যদি আলোচনা করি, সে বলছে যে এ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ প্রেজেন্ট ইন এ রিজিয়ন অ্যান্ড এ মাস ইজ শিফটেড ফ্রম এ টু বি। এখানে এ, এটা হচ্ছে বি, টু বি through different paths as shown. If W1, W2 and W3 represents work done by the gravitational force along respective paths, then বলছে যে গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা বৈশিষ্ট্য হলো যে এটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স কথাটা মানে হলো এই ফোর্সটার দ্বারা যে ওয়ার্ক ডান করবে, ফোর্স হচ্ছে, ফোর্সের সাথে যদি আমি ডিস্টেন্স গুণ করে দিই তাহলে অবভিয়াসলি ওয়ার্ক ডান, এটা আমরা জানি। ফোর্স মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স, নর্মালি কথা লিখলাম, ভেক্টরিক্যাল গেলাম। তো এই ফোর্স, এবার ওয়ার্ক ডান হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে কনজারভেটিভ, সরি ফোর্স দুই প্রকার হয়, একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, একটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স কথাটার মানে হলো যে যে ফোর্স হচ্ছে তার পাথের ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করবে শুধু, সেই ফোর্সটা কোন রাস্তা দিয়ে গিয়ে অ্যাক্ট করলো সেটার উপরে ডিপেন্ড করবে না, যেটা হচ্ছে আমাদের কনজারভেটিভ ফোর্স। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু একটা কনজারভেটিভ ফোর্স, তাই জন্য আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সেই ওয়ান হয়ে গেলাম এভাবে, বা এই যে এভাবে টু হয়ে গেলাম, বা এ থেকে থ্রি হয়ে গেলাম, এটার উপর ডিপেন্ডই করবে না, কারণ এটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। তাই জন্যে W1, যে ক্ষেত্রে যে আমি এই ওয়ান রাস্তাটাতে যে আমার ওয়ার্কডান করতে হবে, W2 দিয়েও সেম ওয়ার্কডান লাগবে অ্যান্ড W3 দিয়েও সেম ওয়ার্কডানই লাগবে, কারণ আমার ওয়ার্কডান ডিপেন্ড করে এই ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্টের উপরে। তাই জন্য আমার এটার অ্যান্সার হয়ে যাবে 1, মানে W1 ইজ ইকুয়ালস টু W2 ইজ ইকুয়ালস টু W3। তারপরে একটা কোশ্চেন আমি যদি ডিসকাস করি, এটা এসছে 2017 নিটে। দেখো কি ধরনের কোশ্চেন আছে, বলছে টু অ্যাস্ট্রোনটস আর ফ্লোটিং ইন গ্র্যাভিটেশনাল ফ্রি স্পেস আফটার হ্যাভিং লস্ট কন্ট্যাক্ট উইথ দেয়ার স্পেসশিপ দ্য টু উইল। বলছে যে
একটা গ্র্যাভিটেশনাল ফ্রি স্পেস আছে, মানে যেখানে মহাকর্ষ বল কাজই করে না। তাহলে ওই ক্ষেত্রে কি বলছে যে তারা অ্যাস্ট্রোনটস মানে হচ্ছে মহাকাশচারী। মহাকাশচারীরা ওদের একটা স্যাটেলাইট ছিল, স্যাটেলাইট থেকে বেরিয়ে গেছে যাই হোক ভুল করে। এবার ওখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স বা ফিল্ড নেই, কোনো গ্র্যাভিটি বলে কথাই নেই। তাহলে ওরা যে বেরিয়ে গেছে সাপোজ এরকম আমি হচ্ছি যে স্যাটেলাইট থেকে যাই হোক এভাবে বেরিয়ে গেছে আমার দুটো হাত, এরা হচ্ছে মহাকাশচারী। এদের মধ্যে এরা যদি না সাপোজ নর্মালি কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে এরকম, গ্র্যাভিটেশন আছে এরকম জায়গা থাকতো, তাহলে কি হতো এদের মধ্যে মাস আছে, এই মাসটা এদেরকে অ্যাট্রাক্ট করতো, এরা কাছাকাছি আসতো। কিন্তু এখানে কি বলেছে যে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফ্রি স্পেস, মানে এরকম কোনো সিস্টেম এক্সিস্ট করে না। তাহলে কি হবে, এরা কি একে অপরকে টানবে? আর না, এরা আর একে অপরকে টানবে না, কারণ এটা হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ফ্রি স্পেস। তাই জন্য আমি যদি ডি অপশনটা পড়ি, কিপ ফ্লোটিং অ্যাট দ্য সেম ডিস্টেন্স বিটুইন দেম, তারা একে অপরের যে ডিস্টেন্সে ছিল সেম ডিস্টেন্সেই থেকে যাবে। তো তারপরে আমি আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারলে। এই দেখো এই ধরনের কোশ্চেন নিট 2017-তে এসছে, মেবি তোমাদের কোশ্চেনও আসতে পারে। তারপরে আমি আমি এখানে আর এর ভেরিয়েশনটা করিনি, আর এর ভেরিয়েশন নিয়ে একটা কোশ্চেন করাচ্ছি। আর এর ভেরিয়েশন হচ্ছে মানে ওদের মধ্যে ডিস্টেন্সের সাথে কি ভ্যালু। আমি যদি সিম্পলি ফর্ম করে দিই, সাপোজ এফ ইজ ইকুয়ালস টু কি ছিল, জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে আমি যদি দুটো কেসে আমি এমন একটা কেস নিলাম যে দুটো বল আছে, m1 m2 মাসের কোনো সিস্টেম আছে, পরেও আমি ওই m1 m2 মাসের সিস্টেম নিয়ে আলোচনা করছি। তাহলে ক্যাপিটাল জি তো আগে থেকে কনস্ট্যান্ট বা ধ্রুবক ছিলই, মানে ওটা তো চেঞ্জ হবে না কখনো। এবং আমি এই সিস্টেমটাও সেম করে দিয়েছি, মানে m1 m2 ও সেম। তাহলে এই ব্যাপারটা তো কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আমি কি এটা বলতে পারি না যে এফ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে এফ আর স্কোয়ার ব্যাপারটা সবসময় এফ এবং আর স্কোয়ারের যে গুণফল সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে এই ধরনের ক্ষেত্রে, যেখানে দুটো বস্তুর মাস চেঞ্জ হবে না। এই ক্ষেত্রে তাহলে আমি কি বলতে পারবো যে এফ এবং আর স্কোয়ারের সাথে কনস্ট্যান্ট, আর স্কোয়ার হচ্ছে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই যে আমি এই ব্যাপারটা নিচ্ছি যে এখানে সেম ইয়ে হয়েছে, যে বলছি যে দুটো বল আছে, দুটো বলের মধ্যে মাস সেমই আছে, আমি জাস্ট ওদের আর যে ওদের মধ্যেকার যে ডিস্টেন্স আর সেটাকে আমি জাস্ট বাড়া কমা করেছি, তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি এই সিস্টেমটা এফ আর স্কোয়ার যেটা কনস্ট্যান্টের মধ্যেই পড়ছে। তাহলে আমি যে যে ফার্স্ট এই ক্ষেত্রে না দুটো সিনারিও তৈরি হতে পারে। একটা হচ্ছে আর ইজ ইনক্রিজড, এই যে এটা হচ্ছে ইনক্রিজড সাইন, আর ইনক্রিজ টু 300%। কথাটা মানে হলো যে আর কে 300 গুণ করা হয়েছে। 300 গুণ ব্যাপারটা অবভিয়াসলি 3r হয়ে যায়। আমি যদি আর কে 300 টাইমস করি, আর ইন্টু 300 বাই 100 সমান সমান 3r, আর ড্যাশ যেটা বলি। তাহলে আর থেকে এটা 300 টাইমস যদি করি তাহলে এটা হয়ে যাবে 3r। তাহলে এটা 3r হয়েছে। তাহলে আমার যে আমি ফার্স্ট এই সিনারিওটা আমি আলোচনা করছি, ডিসকাস করছি। তাহলে এই যে আমার আরটা কি হয়েছে, 3r কনভার্ট হয়েছে, মানে আরটা 3 গুণ বেড়ে গেছে। তো আরটা যদি 3 গুণ বাড়ে, সাপোজ আমি তাহলে এই ইকুয়েশনটা ইউজ করছি যে এফ আর স্কোয়ার, ফার্স্টে এফ ছিল সাপোজ এন্ড আর স্কোয়ার, আর ছিল ওদের মধ্যে ডিস্টেন্স। তাহলে এই এফ ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে অবভিয়াসলি পরের ক্ষেত্রেও এফ আর স্কোয়ারের যে প্রোডাক্ট, এফ আর স্কোয়ারের যে গুণফল সেটাও সেম হবে, কিন্তু পরের ক্ষেত্রে অবভিয়াসলি এফটা চেঞ্জ হবে, কারণ আরও চেঞ্জ হয়েছে। এফটাকে আমি যদি এফ ড্যাশ লিখি এবং আরটা কি হবে পরের ক্ষেত্রে যে আরটা বেরিয়েছে, যে আমি তো এটাকে 300 টাইমস 300% করেছি, সেটা হয়ে যাবে 3r ইন্টু স্কোয়ার। তাহলে এটা হবে এফ ড্যাশ ইন্টু 9r স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কেটে গেল, তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়ালস টু হয়ে গেল এফ বাই 9। এটা হচ্ছে একটা সিনারিও। এন্ড আর একটা সিনারিও হচ্ছে যে, তো একটা ইম্পর্টেন্ট সিনারিও এটা, যে আর ইজ ইনক্রিজড বাই 300 টাইমস, 300%। বাই ইনক্রিজ কথাটা মানে হচ্ছে যে আর কে 300 গুণ করা হয়নি, 300% ইনক্রিজ করা হয়নি, আর এর 300% ইনক্রিজ করা হয়েছে, মানে আর তো আছে তার সাথে 300% আরো বাড়ানো হয়েছে। মানে
আর তো ছিল, তার সাথে আরো আর এর 300% বাড়ানো হয়েছে। কথাটা মানে হচ্ছে আর প্লাস 3r, মানে এখানে টোটাল আর ড্যাশ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4r। তাহলে এক্ষেত্রে আমি দেখো, আমি যদি এবার নর্মালি ক্যালকুলেশন যদি না যাই, দেখো এখানে যদি 3r হয়েছিল তাই এটা f/9 হয়ে গেছিল ক্যালকুলেশনটা। তোমরা যদি একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন ভেবে দেখো, তাহলে অবশ্যই এখানে এফ আর স্কোয়ার এর সাথে এটা সম্পর্ক আছে, তাহলে এফ ড্যাশটা অবভিয়াসলি 4 এর স্কোয়ার হবে অ্যান্ড ওটা বাই হয়ে যাবে, এটা হয়ে যাবে f/16। এটা হচ্ছে, এটা হবে দ্বিতীয় কেসের ক্ষেত্রে এফ ড্যাশের ভ্যালু। এই দুটো খুব ক্রিটিক্যাল টপিক কোশ্চেন, তোমরা আবার কোশ্চেনটা ভেবে দেখবে, ইজি হয়ে যাবে ব্যাপারটা। তারপরে আমি যদি একটু ডিপে যাই, সেটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, যে সাপোজ আমার সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজের তিনটা, সমবাহু ত্রিভুজ কথাটা মানে কি, এর প্রত্যেকটা বাহু সমান এবং এই যে অ্যাঙ্গেলটা থাকে, অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো আমি বলেছি যে ফোর্স অন এম উইথ ডাইরেকশন, তাহলে এই ফোর্স, এই বলটা, এই যে বডিটা আছে এর সমবাহু ত্রিভুজের অ্যাপেক্সে, মাথায়, তো এই মাথা থেকে এ এর দিকে অবভিয়াসলি একটা আকর্ষণ বল দিবে, আকর্ষণ বলের ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে, ভালো করে লিখছি আমি, এই দিক, এই দিক, এই যে এই যে 2m মাসের এখানেও একটা বল আছে, এই বলটা, এই বলটাকে, এম মাসের বলটাকে কোন দিকে অ্যাট্রাক্ট করবে, সেটার ডিরেকশন হবে এই দিকে, এন্ড এদের মধ্যে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এখানে আমাকে ভেক্টরের কনসেপ্ট ইউজ করতে হবে। সেটা হচ্ছে, তাহলে আমি যদি এদের এর মধ্যে এটা যে ফোর্সটা যদি যেটা এক্সিস্ট করছে সেটা আমি যদি ক্যালকুলেট করি, তাহলে কি হবে, ক্যাপিটাল জি এম ইন্টু 2m বাই আর স্কোয়ার। এক্ষেত্রেও সেম হবে, কারণ সেমই আছে, সেটা হচ্ছে জি এম 2m বাই আর স্কোয়ার। তাহলে কত হলো, জি এম এম ইন্টু 2m, সরি 2gm স্কোয়ার বাই আর স্কোয়ার। তো এই ক্ষেত্রে যে দুটো ফোর্স কাজ করছে, যেহেতু এরা ভেক্টর আছে, দুটো একদিকে, অবভিয়াসলি তাহলে কি হবে, দুটো একদিকে কাজ করছে, তার তার মানে কি এটা যে আমি দুটো যোগ করে দিতে পারবো না, এই দুটো যদি কোনো স্কেলার কোয়ান্টিটি থাকতো তাহলে আমি ইজিলি যোগ করে দিতাম, এই যে এটা প্লাস এটা, কিন্তু এটা যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই জন্য আমাকে এটা ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। ভেক্টরিক্যালি অ্যাড কি করে যে এফ ড্যাশ বা এফ রেজাল্টেন্ট যেটা আসবে, সেটা হচ্ছে ফার্স্ট ফোর্সের স্কোয়ার, ফার্স্ট যে কোয়ান্টিটি এই ফোর্স, এফ স্কোয়ার করলাম, দেন সেকেন্ড ফোর্সের স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, যে আমরা নর্মাল a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার ফর্মেটে বুঝলাম, ওটাই করবো, এফ ইন্টু এফ, এফ করলাম 2ab ফর্মটা, মানে আমি যদি আর রেজাল্টেন্ট করি সেটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই ফর্মে আসবে। তো এটা হচ্ছে a স্কোয়ার হলো, এটা b স্কোয়ার হলো, এটা 2ab হলো অ্যান্ড cos থিটা। cos থিটার কথার মানে থিটা ভ্যালুটা হচ্ছে যে এই দুটো ফোর্সের মধ্যে, দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এটা অ্যাডজাস্ট করব, এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস, সরি এটা এখানে একটা স্কোয়ার হবে, 2f স্কোয়ার ইন্টু cos 60 ভ্যালু হচ্ছে 1/2, এটা হচ্ছে 2 কেটে গেল, অ্যান্ড এফ ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3f স্কোয়ার। তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়ালস টু হলো f√3, অর্থাৎ এফ এর ভ্যালু তো আমি পেয়েছিলাম, তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়ালস টু এফ পেয়েছিলাম জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 2 এর √3। তো করি আমি বুঝাতে পারলাম ব্যাপারটা। ভেক্টর, এটা ভেক্টরের কনসেপ্ট, তোমার যদি আগে থেকে ভেক্টর পড়ে থাকো তাহলে তোমাকে ইজি হবে, বা যদি নাও পড়ে থাকো তাহলে ব্যাপারটা প্রথমবারের মতো ভালোভাবে বুঝে নাও ব্যাপারটা। যদি তবুও বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বা আমাদের টেলিগ্রামে চ্যানেলে জানাবে, সবকিছু ডেসক্রিপশনে দেওয়া আছে, সবকিছুর লিঙ্ক। আমরা তারপরে যদি যাই, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি।
গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্ডেন্সিটি কথাটা মানে হচ্ছে যে আমরা যে ফোর্স কথাটা লিখলাম, ফোর্স ইজ ইকুয়ালস টু কি লিখলাম Gm1m2/স্কয়ার। আমি কোনো সংজ্ঞা বা এতে না গিয়ে ডিরেক্ট বলছি যে এই ফোর্স কে যদি আমি এই ইউনিট মাসের ক্ষেত্রে কল্পনা করি, সাপোজ এটা হচ্ছে একটা আমার সিস্টেম মাসের, এক্ষেত্রে একটা এক্স ডিস্টেন্সে একটা এম আছে, এম মাসের একটা ফোর্স আছে, এক্ষেত্রে যে ফোর্সটা লাগে সেটা হচ্ছে Gm/r², বুঝলি? তাহলে এক্ষেত্রে আমি যদি এই F/m ব্যাপারটা বের করতে পারি, সেটা হচ্ছে Gm/r², এটা হচ্ছে আমাদের আইজি বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, বা যেটাকে আমাদের বলা হয় মহাকর্ষীয় প্রাবল্য। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এই রিলেটেড তোমরা বিতর্কিত কোশ্চেন দেখতে পাবে, এবং আমিও নিয়ে এসেছি সেই কোশ্চেন গুলো আমরা সলভ করবো। এই ব্যাপারটা হচ্ছে যে এটা ফোর্সের থেকে কোথাওই না, জাস্ট আমরা এর আগে একটা এম মাসের উপরে ফোর্সটা বের করেছিলাম, এখন আমরা জাস্ট এই এম মাসের জায়গায় একটা ইউনিট মাসের একটা কল্পনা করব। সেই ক্ষেত্রে আমাদের আইজি এর ভ্যালুটা হয়ে যাবে G/M/r²। এটা যদি আমাদের স্পিয়ার হয়ে থাকে, স্পিয়ারের ক্ষেত্রে আমরা যদি বাইরে একটা পয়েন্ট থাকে, বাইরের সাপোজ আর ডিস্টেন্সে বাইরে একটা পয়েন্ট, এক্ষেত্রে একটা ভ্যালু আলাদা হবে। এক্ষেত্রে যদি আমি সারফেস বরাবর দেখি, সেক্ষেত্রে একটা ভ্যালু একটা আলাদা ডেরিভেশন আসবে, অ্যান্ড ইনসাইড দ্য সারফেসের ক্ষেত্রেও একটা আলাদা ডেরিভেশন আসবে। তো আমি সেই ক্যালকুলেশনে না গিয়ে আমি ডিরেক্ট যদি ফর্মুলা গুলো লিখি, আইজি ইনসাইড, আইজি ইনসাইডের ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল আর বাই আর কিউব। এই স্মল আরটা হচ্ছে সাপোজ আমি সেন্টার অফ দ্য স্কয়ার থেকে স্মল আর ডিস্টেন্সে আমি এই ভ্যালুটা বের করব। তারপরে হচ্ছে যে যদি আমি সারফেসের ক্ষেত্রে ভ্যালুটা বের করি, আইজি সারফেস, সারফেসের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার, বা এখানে তোমরা যদি স্মল আর এর জায়গায় ক্যাপিটাল ওরা পুট করে দাও তাহলে সেটা হয়ে যাবে, এবং তাহলে এটা কেটে যাবে, এন্ড দেন এটা জিএম বাই আর স্কয়ার হয়ে যাবে। অ্যান্ড আইজি আউটসাইড যদি আমি বের করি, আউটসাইড দ্য বডি, সেটা হয়ে যাবে ক্যাপিটাল জি এম বাই স্মল আর স্কয়ার, এবারটা হয়ে যাবে। এবার হচ্ছে যে এই যে আমি লিখেছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স পার ইউনিট মাস ইজ কল্ড দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। এটা মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এর ইউনিট কি হবে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স পার ইউনিট মাস মানে হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমি মাস দিয়ে ভাগ করবো। কথাটা মানে হচ্ছে যে এসআই যদি আমি লিখি নিউটন পার কেজি, ডিরেকশনটা এর কি হবে, ডিরেকশন হবে অ্যালং দ্য ফোর্স। আমি যেভাবে বললাম যে যে কোন ক্ষেত্রে পজিটিভ হয় কোন ক্ষেত্রে নেগেটিভ হয়, যেমন ফোর্সের ডিরেকশন আমরা বের করলাম, সেভাবে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশনটা বের করব অ্যালং দ্য ফোর্স। এবার হচ্ছে যে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বিভিন্ন হেক্সাগন বা পলিগন, এটা বহুভুজ ক্ষেত্রে করবো। তো আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, যে কোনো রেগুলার পলিগন বা নিয়মিত বহুভুজ যারা, যেমন সাপোজ ধরো একটা সার্কেল বা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ বা একটা বর্গক্ষেত্র বা একটা পঞ্চভুজ, যে যাই হোক এটা আমি হেক্সাগন বলতে পারি, এদের যে সেন্টার পয়েন্টে অলওয়েজ আইজি এর ভ্যালু, ক্যাপিটাল ফিল্ড ইন্টেন্সিটি, এটা ভ্যালু সবসময় কম হবে। এটার কথাটা মানে কি, সাপোজ এখানে আমি করলাম যে এই পয়েন্টে আমি আইজি বের করছি, আইজি কি করবে, এর জন্য এই মাসটা কি করবে, একে এইদিকে টানবে, এটা হচ্ছে এটাই তো না আইজি, মানে আইজি অ্যাকচুয়ালি ফোর্স, কিন্তু আমি ওই ফোর্সে এম স্মল এম যেটা লিখি ওটার ভ্যালু 1 করে দিয়েছি, আর আলটিমেটলি এটা ফোর্স। তাহলে এই মাসটা যদি এইদিকে টানে
অবভিয়াসলি এর অপোজিট একটা মাস আছে যেটা এদিকে টানবে, সেই জন্য এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। অ্যান্ড ফার্দার প্রত্যেকটা যে ফোর্সের এরা টানবে বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি থাকবে, তার অপোজিটটাও থাকবে, তার জন্য আলটিমেটলি এটা জিরো হয়ে যাবে। সেটা প্রত্যেকটা রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে এক্সিস্ট করে। তাহলে আমি বেশি আলোচনা না করে ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন হচ্ছে যে আমাদের 2022 নিট 2022 একটা কোশ্চেন এসছে যে এ বডি অফ মাস 60 গ্রাম experiences a gravitational force of 3 Newton when placed at a particular point. The magnitude of the gravitational field intensity at the point. কথাটা বলছে যে যে সহজ ভাষায় আমি যদি বলি যে একটা 60 গ্রামের মাসের একটা বস্তু আছে এবং তার সে কি করছে 3 নিউটনের একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে। তাহলে বলছে যে তাহলে তুমি বলো যে ও কতটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিতে আছে। তো আমি এখনই যে ইকুয়েশনটা লিখলাম ফার্স্টেই, যে আমি যে বললাম যে যে আইজি বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় প্রাবল্য, এটাকে আমরা কি লিখতে পারি যে ফোর্স বাই মাস লিখতে পারি। তাহলে আমি ফোর্সের ভ্যালু কত দেওয়া আছে 3 নিউটন, 3 নিউটন লিখে দিলাম। এন্ড মাস কত দেওয়া আছে 60 গ্রাম, এখানে 60 লিখলাম এন্ড করে দিলাম। কত হলো, এটা এটা কাটলো 2, 1/20 মানে হচ্ছে 1/20 কে আমি যদি পয়েন্টও করতে যাই, আমি পয়েন্টটা কি করে করবো পয়েন্টে দেখানো, এটাকে আমি কি করলাম 100 দিয়ে গুণ করলাম, 9 × 10⁻² করে দিলাম, এটা কাটলো, এটা 5, 5 × 10⁻²। এটা যেমনই করলাম, এটাকে আমি যদি পয়েন্টে করি 0.05, এটা করলাম যেমনই, ইজি তো, এত সহজ কোশ্চেন দিতে পারে। এবার ভাবলাম যে হ্যাঁ এত সহজ কোশ্চেন দিয়েছে, জয়েন করে 0.05 পেলাম এন্ড আমি এটা মেরে দিলাম। যেমনই আমি মারলাম তেমনই আমি মাইনাসটা খেয়ে গেলাম। কারণ হচ্ছে যে এখানে যে মাসের ভ্যালুটা দিয়েছে 60 গ্রাম অ্যান্ড এই যে 3 নিউটনের যে আমার ভ্যালুটা দিয়েছে, তোমাকে ভালো করে ইউনিটের দিকে লক্ষ্য করতে হবে যে এখানে 3 নিউটনটা দিয়েছে এসআই এ, বাট 60 গ্রাম কিন্তু আমার এসআই ইউনিট না, এটা আমাকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। 60 গ্রামকে যদি আমরা এসআই ইউনিটে কনভার্ট করি, সেটা অবভিয়াসলি হয়ে যাবে 60/1000 কেজি। এটাকে নিয়ে আমাকে ক্যালকুলেশনে যেতে হবে। তোমরা এই ক্যালকুলেশনটা করবে যে এন্ড দেন কত আসবে, দেখবে তোমরা ক্যালকুলেশনটাই 50 নিউটন পার কেজি এই ভ্যালুটা তোমরা ভালোভাবে করে দেবে। সুতরাং আমাদের এমসিকিউ সলভ করার সময় এই কোশ্চেনটাই কোথাও, এই কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করেনি যে তুমি কতটা জানো বা এই জানো, তোমাকে এই কোশ্চেনটাই এই জায়গায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে যে তুমি এই ইউনিটে ধ্যান দিচ্ছ কি না। তো আমাদের কোশ্চেন পড়ার সময় সবকিছুতেই ধ্যান রাখতে হবে, যে তার ইউনিট হোক বা ডাইরেকশন হোক, ভ্যালু হোক, বা আমাদের ফর্মুলাও ঠিকভাবে বসাতে হবে জিনিসগুলো। কনসেপ্ট ক্লিয়ার থাকলে ফর্মুলা ইজিলি মনে থাকবে। তারপরে নেক্সট টপিক চলে আসি। নেক্সট একটা টপিক হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কথাটা মানে হলো যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, কথাটা মানে হচ্ছে এই যে আমরা অভিকর্ষ ত্বরণ, যে এই চ্যাপ্টারের যে মূল উদ্দেশ্য আমাদের অভিকর্ষ ত্বরণ, এই ব্যাপারটা জানা। এই জিনিসটা যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ব্যাপারটা কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ব্যাপারটা না, আমরা যে এতক্ষণ পড়ে এলাম যে মহাকর্ষীয় প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এই দুটো ব্যাপারটাই সেম। আমরা এখন এতক্ষণ কি করলাম যে একটা বস্তুর ক্ষেত্রে বললাম যে একটা বল আছে, একটা যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে সেরকম যদি আমরা তখন এই বস্তুর জায়গায় আমি যদি সাপোজ আমি তুমি জাস্ট কল্পনা করে নাও যে সেই বস্তুটা যে পৃথিবী, এবং পৃথিবীর জন্য যে কোনো একটা বস্তুটা যে যে ফিল্ড ইন্টেন্সিটিটা ও এক্সপিরিয়েন্স করছে বা প্রাবল্যটা ও ফেস করছে, যে ডিস্টেন্স যে প্রাবল্যটা ফেস করছে, ওটাই হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দুটো সেম, পুরো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, এরা ভেক্টরিক্যালিও সেম অ্যান্ড এদের ক্যালকুলেশনও সেম। তো এর অ্যান্ড কিন্তু ডিফারেন্সটা আমরা কোথায় করি, ডিফারেন্সটা এই জায়গায় করি যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রেই ইউজ করি। আমি বলতে পারি না যে হ্যাঁ একটা বল আছে অ্যান্ড ওরও তো আইজি মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি যেহেতু আছে, তাই জন্য আমিও বলে দিলাম হ্যাঁ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর আছে। না, আমি এভাবে বলতে পারি না। একটা কনভেনশনাল মেথড আছে, আমাকে ওভাবেই বলতে হবে যে গ্র্যাভিটি
অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমি অলওয়েজ কোনো প্ল্যানেটের ক্ষেত্রেই বলবো। অ্যান্ড বাকি যে ফার্দার সাবজেক্ট বা বস্তুগুলো আছে, যে কোনো বল ও যে কোনো ম্যাটার আছে, সেক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ওয়ার্ডটা ইউজ করবো। তো সেই ক্ষেত্রে আই জি এর ভ্যালু তো আমরা এফ বাই এম বের করলাম, বা যেটাকে জি বলি। তাহলে স্মল এখানে স্মল এম এর যে ভ্যালুটা আমি ফোর্সের যে স্মল এম, ওটার ভ্যালু 1 করে দিয়েছি। তাহলে আমি ফার্দার যদি ক্যালকুলেশন করি, তাহলে জি ইজ ইকুয়াল টু পেলাম আমি ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে আমি একটা কথা লিখবো যে জি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি এম। এখানে ক্যাপিটাল জি হচ্ছে কি, ক্যাপিটাল জিটা হচ্ছে যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা অলওয়েজ কনস্ট্যান্ট। অ্যান্ড এম হচ্ছে মাস অফ দ্য আর্থ। এই মাস তো অলওয়েজ কনস্ট্যান্ট, পৃথিবীর মাস কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে আমি যে ব্যাপারটা পাচ্ছি যে জি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমি কিছুক্ষণ আগে একটা করলাম যে এফ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যে ব্যাপারটা নিলাম আমি, অবভিয়াসলি জি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ব্যাপারটা আমি ভালো করে মনে রাখবো, আমি অনেক কোশ্চেনে এই জিনিসটা কাজে লাগবে। আমি এখনই ডিসকাশন করবো এই ব্যাপারটা। জি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট একটা পেলাম, যে কখন, যখন মাস কনস্ট্যান্ট। সাপোজ আমি মাসের জায়গায় কি করলাম, যে আমাকে বলছে যে ডেন্সিটি কনস্ট্যান্ট, যে ডেন্সিটি কনস্ট্যান্টের ব্যাপারটা যদি আমি বলি, সাপোজ প্ল্যানেট আছে, অ্যান্ড কি হলো কিছুক্ষণ পর ও আর আর রেডিয়াস ছিল ওর বা ব্যাসার্ধ ছিল, কিছুক্ষণ পর ওই প্ল্যানেট চুপসে গেল, চুপসে গিয়ে ওর রেডিয়াসটা r/2 হয়ে গেল। ডেন্সিটি সেম আছে কিন্তু ওটা r/2 হয়ে গেল। তাহলে ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই জি এর ফর্মুলাটা, স্মল জি বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই ফর্মুলাটা আমাকে যে ডেন্সিটি আছে, ডেন্সিটি টার্মে আমাকে জানতে হবে। সেই ডেন্সিটি টার্মে কি করে জানবো? ক্যালকুলেশন ইজি। স্মল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাইরে স্কোয়ার ছিল। এই এমটাকে যদি আমি মাসের টাইমে লিখি, এম ইজ ইকুয়াল টু কি, ভলিউম ইন্টু ডেন্সিটি। ভলিউমকে 4/3 পাই আর কিউব বাই আর স্কোয়ার করলাম, ইন্টু রো করলাম। তাহলে এখানে আর স্কোয়ার ইন্টু আর কিউব যদি কাটাকাটি করে, তাহলে এখানে আর পরে থাকবে। তাহলে জি ইজ ইকুয়াল টু পাবো আমি 4/3 পাই ক্যাপিটাল জি আর ইন্টু রো। এখান থেকে আমি পাচ্ছি জি প্রপোর্শনাল টু আর। আমাকে দুটো কন্ডিশন মনে রাখতে হবে, যে যদি ডেন্সিটি কনস্ট্যান্ট হয় তাহলে জি প্রপোর্শনাল টু আর, যদি মাস কনস্ট্যান্ট হয় তাহলে জি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি ডিরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি, যে ইমাজিন এ নিউ প্ল্যানেট হ্যাভিং সেম ডেন্সিটি। আমাকে বলে দিয়েছে ডেন্সিটি সেম, মানে আমি এই ফর্মুলার কথা ভাববো, দ্যাট অফ আর্থ, বাট ইট ইজ 3 টাইমস বিগার দ্যান দ্য আর্থ সাইজ। বলেছে সাইজটা 3 গুণে বেশি। If the acceleration due to gravity on the surface of Earth is g, then the surface of the new planet উপরে যে জি ড্যাশ যে acceleration due to gravity, সেটা কি হবে? আমি হোপ তোমরা দেখতে পাচ্ছ। তো আমি, হ্যাঁ, যে এই যে আমার এখানে আমি ফর্মুলাটা জানলাম যে স্মল জি প্রপোর্শনাল টু আর। তাহলে কি বলেছে, যে স্মল পৃথিবীর ক্ষেত্রে স্মল জি ছিল প্রপোর্শনাল টু আর ছিল। তাহলে যে আমাদের নিউ প্ল্যানেটের ক্ষেত্রে যে রেডিয়াসটা অবভিয়াসলি 3r হয়ে গেছে। এটা যদি 3r হয়, আরটা জি আর এর সাথে ইকুয়ালি প্রপোর্শনেট করছে, তাহলে আর এর ভ্যালু যদি 3r হয়ে যায়, তাহলে অবভিয়াসলি জি এর ভ্যালুও 3r হয়ে যাবে, সরি 3g হয়ে যাবে। তাহলে জি ড্যাশের ভ্যালু কত হয়ে যাবে? 3g। মানে তারপরে আমি কনসেপ্ট অফ নেগেটিভ মাস, এই ব্যাপারটা আমাকে কেন জানাতে হবে, সেটা হলো এই যে কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা যাওয়ার আগে আমি কনসেপ্টটা বলে দিচ্ছি। আমি কোয়েশ্চেনটা নিয়ে নিচ্ছি, কনসেপ্ট অফ নেগেটিভ মাস করতে গেলে। তো বলছে যে আমাকে কোয়েশ্চেনে কি বলেছে, আমাকে কোয়েশ্চেনে বলেছে যে একটু দেখে যাচ্ছে, যে কনসিডার এ ইউনিফর্ম কনসিডার কনসিডার এ ইউনিফর্ম পেয়ার অফ রেডিয়াস আর অ্যান্ড মাস এম। একটা ইউনিফর্ম স্কোয়ার আছে, এর মাস হচ্ছে এম অ্যান্ড রেডিয়াস আর।
A spherical cavity of radius r by 2 is made in the sphere as shown in the figure. তাহলে এর মধ্যে কি করলো, r by 2 রেডিয়াসের একটা গর্ত করে দিল, স্ফেরিক্যাল ক্যাভিটি করে দিল। The magnitude of gravitational intensity at a point O in the on the surface of the cavity is, বলছে যে এই O পয়েন্টে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা তাহলে আমি এই যে ভ্যালুটা, আমি ভ্যালুটা বের করবো কি করে? এটা তো আমার দুটো সিস্টেম চলে এসছে, অ্যান্ড এর জন্য একটা আলাদা আসবে, এর জন্য একটা আলাদা আসবে। কি করে বের করবো, কি হবে? তো এই ধরনের কনসেপ্ট যখন একটা নর্মাল বডি থেকে একটা কেটে নেওয়া হবে, সেই কনসেপ্টটাকে আমরা বলি কনসেপ্ট অফ নেগেটিভ মাস। মানে আমি কি করব, যে সাপোজ আমি কি করলাম, যে এই যে বস্তুটা, এই যে স্ফিয়ারটা ছিল বা গোলকটা ছিল, এই গোলকটা কি করলাম, আমি পুরোটাই মাস দিয়ে দিলাম। সাপোজ আমি পুরোটাই মাস দিয়ে দিলাম, এবং আমি কি করলাম, এই মাসটা আমি পুরোটা দিয়ে দিলাম, এবং কি করলাম, এখানে আমি একটা এক্সট্রা করে এই যে গর্তটা ছিল, গর্তটা আমি আলাদা করে নিলাম, আলাদা করে নিলাম, এবং একে আমি কি করলাম মাইনাস এম মাস দিয়ে দিলাম। এটুকুতে এম, সরি স্মল এম করে দিলাম, সরি এম ড্যাশ করে দিলাম। এর তো মাস ছিল এম, এইটুকু তো আগে ছিল না। আমি কি করলাম, এম ড্যাশ মাস এখানে দিয়ে দিলাম, অ্যান্ড এম ড্যাশ এখানে মাইনাস এম করে দিলাম। অ্যান্ড এখান থেকে কি করব, আমি এই সেন্টারে আমি এখান থেকে পুরো এই যে আমার গোলকটা আছে মাইনাস এম ড্যাশের, এর জন্য একটা আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্ডেক্স বের করে নেবো একবার, এর জন্য বের করে নেবো একবার। এবার তাহলে আমি যদি আলটিমেটলি ব্যাপারটা আমি সেমই করলাম, যে আমি ওই পুরো এইটুকু জায়গার জন্য বের না করে আমি কি করলাম, একে পুরোটা দিয়ে দিলাম, এবং এর জন্য খালি আমি একটা ঋণ নিয়ে নিলাম, মাইনাস এম ড্যাশের ঋণ নিয়ে নিলাম, একে দিয়ে এদিকে ঋণ নিয়ে নিলাম। তাহলে আমি কি করে বের করবো, আমাকে অবভিয়াসলি এই পয়েন্টে বের করতে হবে। তাহলে এই গোলক থেকে এই গোলকের ডিস্টেন্সটা কত, অবভিয়াসলি এই ডিস্টেন্সটা সেটা হচ্ছে আর বাই 2। অ্যান্ড হোপ তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড যে এই যে পুরো আমার গোলকটা ছিল বা স্কোয়ারটা ছিল, এই গোলকের যে অবভিয়াসলি এটা কোথায় আছে, সেন্টারে আছে। আমি কি বলেছিলাম, যে যে কোনো রেগুলার হেক্সাগন বা পলিগন এর সেন্টারে আইজি এর ভ্যালু কি হয়, জিরো হয়। তাহলে কি হবে, এই ভ্যালুটা এই গোলকটার জন্য তো এই ভ্যালুটা জিরো হয়ে গেল। তাহলে আমাকে জাস্ট কি হলো, এটার জন্য তাহলে বের করতে হবে। এর জন্য আমি কি করে বের করবো, এটা তো অবভিয়াসলি এর সারফেস আছে, সারফেসের ক্ষেত্রে আইজি এর ভ্যালু কি, আইজি এর কি করে আমি বের করি, অবভিয়াসলি জি, ক্যাপিটাল জি ইন্টু মাস অফ দ্য স্ফিয়ার। এর মাস কত, এম ড্যাশ বাই কত হবে, আর স্কোয়ার। আরটা কত হচ্ছে আর বাই 2 এর স্কোয়ার, বা আমি যদি করি 4g এম ড্যাশ আর স্কোয়ার। আচ্ছা আমার কি এখানে এম ড্যাশ, তো আমার তো এটা আমি ধরেছিলাম এম ড্যাশ এর ভ্যালু কি দেওয়া আছে, এম ড্যাশ এর ভ্যালুটা আমি কোথায় পাবো? তাহলে অবভিয়াসলি আমি কি করে বের করব, যে আমি একটা অনুপাতিক ব্যাপারটা বের করবো, যে এই দুটোর ক্ষেত্রে এই যে স্ফিয়ার এন্ড এই যে স্ফিয়ার, এই দুটো স্ফিয়ারের ক্ষেত্রে ডেন্সিটি সেম। তাহলে আমি যদি প্রথম বড় স্ফিয়ারটার মাস লিখি, এম ইকুয়াল টু কি, ভলিউম 4/3 পাই আর কিউব ইন্টু ডেন্সিটি। এম ড্যাশ এর ক্ষেত্রে যদি আমি বের করি, এম ড্যাশ ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউ, r/2 এর কিউব ইন্টু রো। তাহলে এম ড্যাশ বাই এম ইজ ইকুয়ালস টু কি হবে, অবভিয়াসলি এটা 8 হয়ে যাবে, সরি এটা 1/8 হয়ে যাবে। তাহলে এম ড্যাশ ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, m/8। তাহলে এক্ষেত্রে আমাকে অবভিয়াসলি এটাকে m/8 এর ফর্মে লিখতে হবে। তাহলে 4 ক্যাপিটাল জি এম ড্যাশে, সরি এই যে 4 ক্যাপিটাল জি এম ড্যাশ এর জায়গায় আমি লিখে দিলাম m/8 বাই আর স্কোয়ার, এটা কেটে দিলাম, হয়ে গেল ক্যাপিটাল জি m/2 আর স্কোয়ার। এটা হচ্ছে আমার জি m/8।
আর স্কয়ার। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। আমরা ফার্দার আমাদের ডিসকাশনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এতক্ষণ অবধি আলোচনা করলাম যে দ্য ভ্যালু অফ জি বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এক্ষেত্রে আমরা বিভিন্ন কেসের ক্ষেত্রে আমরা স্মল জি এর ভ্যালুটা বের করলাম। এবার আমরা আলোচনা করব যে এই ভ্যারি জি যে আমরা কনস্ট্যান্ট বলে ক্যালকুলেশন করি কাইনেমেটিক্সে, জি এর ভ্যালু কলেজ 9.8, সেই ভ্যালুটা কি আদৌ সবসময় সেম থাকে বা না কোনো জায়গায় সেই জি এর ভ্যালু কমা বাড়া করে? তো আমরা যদি এমন একটা ডিস্টেন্সের কথা ভাবি, সাপোজ যে পৃথিবীর সারফেস থেকে, এটা হচ্ছে আমাদের পৃথিবীর সারফেস, এই পৃথিবীর সারফেস থেকে আমি এমন একটা ডিস্টেন্স গেলে আর এইচ ডিস্টেন্সে গেলাম, এই ডিস্টেন্সটা যদি আর এর সাথে এই এইচটা যদি এই পৃথিবীর যে রেডিয়াস, যে সেন্টার থেকে সারফেস অফ দি যে ডিস্টেন্সটা সেটাকে বলা হয় রেডিয়াস, এই রেডিয়াসের সাথে কম্পেয়ারেবল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখব যে এই এইচ ডিস্টেন্সে বা এইচ হাইটে জি এর একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এসছে। এই চেঞ্জটা কি আমরা ক্যালকুলেশন জানবো। সেম ওইভাবে আমি যদি এই পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচের দিকে যাই বা গভীরতার ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আমি কি করব, যে দেখতে পাবো সেক্ষেত্রেও একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এসছে। তো আমি পৃথিবীর আমরা যদি হাইটের ক্ষেত্রে ক্যালকুলেশনে যাই, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা হয় যে হুম, আমরা তো আগেই জেনেছিলাম যে স্মল জি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, বা এটা ছিল কোথায়, এই ভ্যালুটা কোথায় ছিল, যেহেতু আমি এখানে সরি ক্যাপিটাল আর লিখেছি, মানে এটা হচ্ছে পৃথিবীর সারফেসের ক্ষেত্রে। অ্যান্ড এই ভ্যালুটা যখন আমি ক্যালকুলেট করি তখন 9.8 মিটার পার সেকেন্ড আসে। কিন্তু এই যে এই পৃথিবীর সারফেসের জায়গায় যদি আমি এই এইচ ডিস্টেন্সে আমি ক্যালকুলেট করি, যে সেই ক্ষেত্রে আমার ভ্যালুটা কত আসছে স্মল জি এর, সেই ভ্যালুটা আদৌ অ্যাকচুয়াল যে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার তার থেকে বেশি না কম, সেই ক্যালকুলেশনটা আমি যদি করতে যাই, তাহলে আমরা পাবো যে জি ড্যাশ অবভিয়াসলি এই এইচ পয়েন্টে যখন আমি জি ক্যালকুলেট করবো, অবভিয়াসলি ওটা জি ড্যাশ হবে কারণ ওটা অ্যাকচুয়াল না, অ্যান্ড দেয়ার ইজ এ চেঞ্জ। সেক্ষেত্রে কি পাবো যে জি এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার, অবভিয়াসলি স্মল, এটাকে আর ক্যাপিটাল আর এর জায়গায় আর প্লাস এইচ, কারণ এটা সেন্টার থেকে ডিস্টেন্স, এটাই ছিল আমাদের নর্মাল কনসেপ্ট, আর প্লাস এইচ তার স্কোয়ার। সেক্ষেত্রে আমি কি পেলাম যে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। ওই ক্ষেত্রে আমি কি পাবো যে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি, এই জি ক্যাপিটাল জি ইন্টু এম, এটা আমি এটাকে আমি কি লিখতে পারি যে ফর দা এই প্রিভিয়াস যে ইকুয়েশন স্মল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, এই ক্ষেত্রে আমি কি করতে পারি যে এই আরটাকে যদি এই দিকে নিয়ে যাই আর স্কোয়ারটাকে, তাহলে জি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম। আমি এই যে ক্যাপিটাল জি এম ভ্যালু কোয়ান্টিটিটা পাচ্ছি, ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এন্ড ক্যাপিটাল এম যে ভ্যালু- যে কোয়ান্টিটিটা সেটা হচ্ছে পৃথিবীর মাস, অবভিয়াসলি ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এই এই ইকুয়াল চিহ্নের এই পাশটা বা ডান পাশটা যেহেতু একটা কনস্ট্যান্টকে ডিনোট করছে, মানে জি আর স্কোয়ার ভ্যালুটা এটাও একটা কনস্ট্যান্টই থাকবে সব সময়। এই কনসেপ্টটা আমাদের বিভিন্ন নিউমেরিক্যাল কাজে লাগবে, সেটা আমরা আলোচনা করব। তো আপাতত আমরা ওটা রাখলাম, এন্ড আমি ক্যাপিটাল জি এম ইজ ইকুয়ালস টু জি আর স্কোয়ার, এই যে রিলেশনটা এটাও আমি মাথায় রাখবো। এটা কোথায় কাজে লাগবে, আমি যে একটু আগে যে আলোচনা করছিলাম ক্যাপিটাল জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এস তার স্কোয়ার, এক্ষেত্রে ক্যাপিটাল জি এম কে আমি জি আর স্কোয়ার লিখতে পারবো, এন্ড জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু জি আর স্কোয়ার, সরি জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার স্কোয়ার, এটা লিখতে পারবো। অ্যান্ড ফার্দার যখন এই এইচ এর ভ্যালুটা যদি প্রচুর এইচ এর ভ্যালুটা যদি প্রচুর কম হয় আর এর থেকে যদি প্রচুর কম হয়, তখন সেক্ষেত্রে আমরা একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন, যে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে, সেটা জি ড্যাশটা জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর
এই ফর্মে চলে আসে। মোস্ট অফ দ্যা কেসে আমাদের এটা ডিসকাস করতে বা আলোচনা করতে হয় না। কিন্তু স্পেশাল কেসে এই ভ্যালুটা নিয়ে আসতে হয়। কিন্তু আমাকে যখনই হাইটের কথা বলা হবে তখন অবভিয়াসলি আমি ফার্স্টে এই ফর্মুলাটার দিকেই এগোবো। তারপরে যদি যদি কোশ্চেনে দেওয়া থাকে যে হ্যাঁ, ওটা স্পেশাল কেস বা ডিসট্যান্সটা হাইটটা প্রচুর কম বা এজটা আর এর থেকে প্রচুর কম, তখন আমি কি করব? সেই আলোচনায় সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটা ইউজ করব। সেম ক্ষেত্রে ডেপথ এর যে কনসেপ্ট যে আমাদের তো এটা হচ্ছে পৃথিবীর সারফেস, পৃথিবীর সারফেস থেকে জি ডেপথ এ আমি যখন জি ড্যাশ এর ভ্যালুটা জি এর ভ্যালু দেখবো অবভিয়াসলি সেটা জি ড্যাশ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি জি এর ভ্যালুটা পাবো জি ইনটু 1 মাইনাস ডি বাই আর। এই ভ্যালুটা আমি পাবো। অ্যান্ড আমি যদি যাই যে কোথায় জি এর ভ্যালু বাড়ছে, জি এর ভ্যালু যখন আমি উপরে যাচ্ছি বা নিচে যাচ্ছি, জি এর ভ্যালু কি বাড়ছে না কমছে, সেটা আমি যদি দেখি তাহলে কি দেখতে পাবো যে সেটা আমরা না গ্রাফে জি ভার্সেস আর এর গ্রাফের মাধ্যমে দেখতে পাবো। জি ভার্সেস আর এর গ্রাফটা কি বলছে? জি ভার্সেস আর এর গ্রাফটা হচ্ছে ফার্স্টে এটা যদি ওয়াই অ্যাক্সিসে আমি স্মল জি রাখি অ্যান্ড এক্স অ্যাক্সিসে ডিসটেন্সটা রাখি সেন্টার থেকে। তাহলে এটা একটা ফার্স্টে একটা স্ট্রেট লাইন হবে অ্যান্ড দেন একটা ইলিপ্টিক্যাল যেটাকে বলে 1/r² এর সাথে স্লোপ আকারে একটা গ্রাফ আসবে। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট এন্ড এটা ডিরেক্ট আমরা কোশ্চেনে দেখতে পাবো এন্ড কোশ্চেনে আসবে। এটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের জি ভার্সেস আর এর গ্রাফ। জি হচ্ছে যে আমরা প্রিভিয়াস আলোচনায় বলেছিলাম যে জি অ্যান্ড আইজি বা জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ এন্ড আইজি হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তো জি অ্যান্ড আইজি আমরা সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হলেও আমরা কি করি ফর আওয়ার কনভেনিয়েন্স আমরা জিটাকে যদিও জিটা নিচের দিকে কাজ করে তবু ওই জিটাকে আমরা পজিটিভ ধরি। যে স্মল যে জি এবং আইজি এর যে আমরা যে সাইনটা আমরা অলওয়েজ মানে উল্টো ভাবে ধরি যে জি ক্যাপিটাল জিটাকে সরি স্মল জিটা যে আমরা যদি উপর থেকে যখন একটা বল পড়ে তখন যদি এই বলটার যে আমরা অবভিয়াসলি ওই বলটা যখন নিচে পড়ে তখন ওর জন্য যে স্মল যে আসে তার ডাইরেকশনটা আমরা অলওয়েজ পজিটিভ ধরি। বাট ওই ক্ষেত্রে আমরা যদি আইজি বের করতে যাই অবভিয়াসলি সেই ক্ষেত্রে তার সাইনটা নেগেটিভ হবে। তাই জন্য জি এর ক্ষেত্রে যে গ্রাফটা পজিটিভ দিকে স্লোপ পজিটিভ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে হবে, আইজি এর যে গ্রাফটা সেটা অবভিয়াসলি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে হবে। এটা হচ্ছে আইজি অ্যান্ড জি ভার্সেস আর অ্যান্ড আইজি ভার্সেস আর এর গ্রাফের যে অপোজিট ব্যাপারটা এই জিনিসটা। এবার আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে যাব। এটা হচ্ছে 2018 তে এসছে জেন প্লাস। এই কোশ্চেনটা আমরা যাব। বলছে যে নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে জি এর মান কি হবে? বৃদ্ধি পাবে না কমবে? রাইট কোশ্চেনে যাচ্ছি। তো আমি যদি কোশ্চেন ডিসকাস করি দেখতে পাচ্ছি কিনা। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পৃথিবী। আমরা যদিও বলি যে পৃথিবী গোল কিন্তু পৃথিবী গোল না। পৃথিবী হচ্ছে অ্যাকচুয়ালি ওভাল শেপড। তো পৃথিবী ওভাল শেপড। এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। আশা করি তুমি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে কানেকশন। নিরক্ষরেখার ক্ষেত্রে এই যে সেন্টার থেকে নিরক্ষরেখার এটা যদি R2 হয় অ্যান্ড উত্তর মেরু থেকে বা মেরু থেকে সেন্টারের ডিসটেন্স যদি R1 হয়, তাহলে এই ক্ষেত্রে R2 অ্যান্ড R1 একটু আগেই আমরা একটা জিনিস একটা কনসেপ্ট আলোচনা করলাম যে GM তো অবভিয়াসলি কনস্ট্যান্ট অর্থাৎ GR² কনস্ট্যান্ট। মানে হচ্ছে যে যেখানে GR² এর যে গুণফল সেটা কনস্ট্যান্ট অর্থাৎ যে GR² এর গুণফল কনস্ট্যান্ট কখন হবে? তখনই হবে যে জি যদি কোনো জায়গায় বেশি হয় তাহলে আর সেখানে কম হতে হবে বা আর যেখানে বেশি সেখানে জি এর ভ্যালু কম তখনই এই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে, নাহলে এই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে না। এটাই হচ্ছে এই আমাদের এই কোশ্চেনের কনসেপ্ট যেখানে জি এর ভ্যালু বেশি সেখানে
আর এর ভ্যালু কম, বা আর এর ভ্যালু যেখানে বেশি সেখানে জি এর ভ্যালু কম। এই ক্ষেত্রে আর টু হচ্ছে আমাদের নিরক্ষরেখা, নিরক্ষরেখার যে রেডিয়াস, নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে যাচ্ছি আমি, এই দিকে যাচ্ছি। তো আমাদের আর টা কি হচ্ছে, ফার্স্টে আর টু ছিল, আর টু থেকে আর ওয়ান হচ্ছে। তো এই যে রেডিয়াসটা কি হচ্ছে, কমছে অবভিয়াসলি। রেডিয়াস যদি কমে তাহলে জি এর ভ্যালু কি হবে, তো এখানে রেডিয়াস যদি কমে তাহলে জি এর ভ্যালু অবভিয়াসলি বাড়বে, কারণ এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলেই না জি আর স্কোয়ারের যে গুণফল সেটা কনস্ট্যান্ট থাকবে। একটা বাড়লে একটা কমতে হবে, যেহেতু এখানে আর এর ভ্যালু কমছে তাহলে অবভিয়াসলি জি এর ভ্যালু বাড়বে। তাহলে এখানে অ্যান্সার হবে বৃদ্ধি পায়। নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে জি এর ভ্যালু বৃদ্ধি পায়। মানে হচ্ছে যে আমি যখন নিরক্ষরেখায় থাকবো তখন যে ভারটা আমার অনুভব হবে, আমি যদি ঠিক ওই দিনই মেরু অঞ্চলে যাই তখন আমার মনে হবে যে আমি বেশি ওজন ওজন ফিল হচ্ছে, আমাকে বেশি ভারী ভারী লাগছে। আমি ফার্দার নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি। জেন পাস 2019 এসছে পরপর দুটো কোশ্চেন। বলছে যে দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট এ প্লেস, সরি ইংলিশটা না পড়ে বাংলায় পড়ছি। পৃথিবীপৃষ্ঠের কোনো একটি স্থানে অভিকর্ষজ ত্বরণের মান জি, ওই স্থানে যদি একটি কাল্পনিক উল্লম্ব গর্ত করা হয় যার গভীরতা পৃথিবী ব্যাসের সমান হবে, ওই গর্তের নিচে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? কোশ্চেনটা খুব কনসেপচুয়াল। কোশ্চেনটা আমরা যদি ড্র করি, এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী বলছে যে পৃথিবীর সেন্টার বরাবর আমি একটা গর্ত বানালাম যেটা পৃথিবীর ব্যাসের সাথে সমান। অর্থাৎ এখানে যদি জি হয়, অবভিয়াসলি এই সেন্টার বরাবর আমি একটা গর্ত করে পুরো ব্যাস অব্দি, ব্যাস পর্যন্ত গর্তটা করলাম, তাহলে অবভিয়াসলি এই পয়েন্ট থেকে যদি আমি গর্ত করা চালু করি অবভিয়াসলি এটা তার অপোজিট পয়েন্টে চলে যাবে। এন্ড জিজ্ঞেস করেছি যে অপোজিট যে আমি পয়েন্টটা তৈরি হবে সেখানে জি এর ভ্যালু কত হবে। অবভিয়াসলি আমি এখানে সারফেস থেকে স্টার্ট করে আমার যে গর্তটা এন্ড হলো, অবভিয়াসলি ওটা সারফেসে আবার চলে এলো, অবভিয়াসলি এটা মাইনাস চলে একটা কনসেপ্ট চলে আসবে। কিন্তু সারফেসে তো আবার, যেহেতু সেন্টার থেকে ডিস্টেন্স সারফেসে আবার চলে এলো, তাহলে অবভিয়াসলি এখানে জি এর ভ্যালু, জি এর যে ভ্যালুটা জি ড্যাশ যেটা বলবো, অবভিয়াসলি ওখানে জি হবে, কারণ সেন্টার থেকে যে উপরের পয়েন্টের ডিস্টেন্স যেটা, নিচের পয়েন্টের ডিস্টেন্স সেটা, তাই জন্য উপরের ভ্যালু, উপরে যে জি ভ্যালুটা ছিল নিচে এর ক্ষেত্রে জি এর ভ্যালুটাই আসবে, কারণ সেন্টার থেকে দুটো পয়েন্টেরই ডিস্টেন্স সেম। তারপর কোশ্চেনে যদি চলে যাই আমি, বলছি যে একটা গভীর খনির নিচে সমুদ্রপৃষ্ঠে এবং কোনো পর্বত শৃঙ্গের উপরে একটা বস্তুর ওজন যথাক্রমে W1, W2 ও W3, সেক্ষেত্রে এদের মধ্যে সম্পর্ক কি হবে? একটা খনির নিচে কথাটা মানে হলো যে এটা হচ্ছে সারফেস থেকে নিচে আছে। সারফেসটা যদি বলি, সারফেসের নিচে আছে, আমি অ্যারো দিয়ে দেখালাম যে সারফেসের নিচে সমুদ্রপৃষ্ঠ। আমরা পৃথিবী পৃষ্ঠ বলতে আমরা অলওয়েজ সমুদ্র পৃষ্ঠটাকে বলি যে হ্যাঁ সমতল, কথাটা মানে হচ্ছে যে আমরা সমুদ্র পৃষ্ঠে আছি, সমুদ্র পৃষ্ঠের সাথে লেভেলে আছি, সেটা অবভিয়াসলি এটাকে আমি সারফেস বলে দিলাম। মানে কোনো পর্বত শৃঙ্গের উপরে, কোনো পর্বত শৃঙ্গের উপরে মানে হচ্ছে উপরে। তো আমি এখানে যে ক্যালকুলেশন বললাম, এটা ক্যালকুলেশন বলেনি, হ্যাঁ এই যে গ্রাফটা একটা বোঝানোর ব্যাপার ছিল যে একটা, এই গ্রাফটা হচ্ছে যে স্মল আর, জি ভার্সেস আর এর যে গ্রাফ, মানে একটা সলিড স্ফিয়ার হোক বা পৃথিবী হোক, পৃথিবীর সেন্টার থেকে, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার থেকে আমি যত যাব উপরের দিকে যাব, অর্থাৎ উপরের দিকে যাচ্ছি, তত কি হবে, জি এর ভ্যালু বাড়তে থাকবে। জি এর ভ্যালু বাড়তে 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 যখন আমি রেডিয়াস অব্দি পৌঁছাবো, অর্থাৎ আমাদের পৃথিবী পৃষ্ঠের সারফেস অব্দি পৌঁছাবো, তখন কি হবে, ও জি এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। দিয়ে আবার যখনই আমি সারফেস থেকে উপরের দিকে যাব, সেক্ষেত্রে কি হয়ে যাবে, আবার জি এর ভ্যালু কমতে থাকবে। অর্থাৎ আমি জি এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায় পাবো, সেটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠতল, বা যেটাকে বলে সারফেস অফ দা আর্থ। তো এই কনসেপ্টটা এই কোশ্চেনটি কাজে লাগবে যে আমাদের সমুদ্র পৃষ্ঠে আছে যে এটা, সেটার ভ্যালু হচ্ছে W2, কোনো পর্বত শৃঙ্গ হচ্ছে W3, অ্যান্ড কোনি হচ্ছে W1। তাহলে অবভিয়াসলি সমুদ্র পৃষ্ঠে যে ভর, মানে জি জি যে W1, W2, W কে বলা হয় mg, মানে ওজন আমরা ডিনোট করি mg দ্বারা।
তো মাছ তো অবভিয়াসলি একটা একটা বস্তুরই আছে, তো মাছ তো ৩ টা ক্ষেত্রেই সমান। কিন্তু আমাকে ফ্যাক্টরটা হয়েছে জি নিয়ে। তো জি হবে সমুদ্রপৃষ্ঠে যে ব্যাপারটা সেটা হচ্ছে অবভিয়াসলি সারফেসকে ডিনোট করছে। তো সারফেসের ক্ষেত্রে জি এর ভ্যালু অলওয়েজ ম্যাক্সিমাম। অ্যান্ড আমি যতই উপরে যাই বা নিচে যাই জি এর ভ্যালু কমবে। সেক্ষেত্রে কি হবে যে আমার যে W2 যে ভ্যালুটা অবভিয়াসলি ওই সেক্ষেত্রে W2 টা বেশি হবে ফ্রম দ্য W1 অ্যান্ড W3। এবার W1 W3 এর মধ্যে কোনটা বেশি কোনটা কম সেটা আমাদের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে। তারপরে কোশ্চেন চলে আসি, স্টার্টিং ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ হ্যাভিং মাস হ্যাভিং রেডিয়াস আর দ্য ভেরিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ শোন। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে আর যে আর এর যে সম্পর্ক সেটা কি হবে সেটা আমি এখনই দেখালাম, সেটা হচ্ছে এই গ্রাফটা। বলছে তারপরে বলছে দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট আ হাইট 1 কিমি অ্যাবভ আর্থ ইজ দ্য সেম অফ দ্য আর্থ দেন অ্যাজ এট দ্য ডেপথ ডি বিলো দ্য সারফেস। এই যে এই যে কনসেপ্টটা বলছে যে 1 কিমি অ্যাবভ দ্য আর্থ, এই ক্ষেত্রে আমি এতক্ষণ যে জি ইজ ইকুয়ালস টু জি এম বাই স্মল আর স্কোয়ার এই ক্যালকুলেশনটা করছিলাম, এটা কি ছিল এই ক্ষেত্রে আরটা সরি আর স্কোয়ার, এই ক্ষেত্রে আরটা অনেকটা বড় ছিল, বা আমি যদি এটা যদি পৃথিবী হয়, সরি এটা যদি পৃথিবী হয় তাহলে এখান থেকে এই যে এই ডিস্টেন্সটা ছিল সেই ক্ষেত্রে এইচটা কি ছিল আর এর সাথে কম্পেয়ারেবল ছিল, কম্পেয়ারেবল কম্পেয়ার করা যেত। কিন্তু এখানে 1 কেমি দিয়েছে, 1 কেমি হাইট কথা বলেছে, 1 কেমি হাইট কি আর এর সাথে কম্পেয়ারেবল? আর এর ভ্যালু তো হচ্ছে 6400 কিলোমিটার। এটা কি কখনো কম্পেয়ার করা যায়? অবভিয়াসলি 1 কিমিটা হচ্ছে আনকম্পেয়ারেবল উইথ আর। সেই ক্ষেত্রে আমাদের যে যে জি ড্যাশ এর ফর্মুলা হাইটের ক্ষেত্রে সেটা হয়ে যাবে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। যেটা হচ্ছে আমি এখনই আলোচনা করলাম, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা সরি এই ফর্মুলা, এই ফর্মুলা এই ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ আমাকে কি বলছে যে জি ড্যাশ, আমাকে কোশ্চেনটা সহজ সরল ভাবে বলেছে যে আমার 1 কিমি হাইটের ক্ষেত্রে যে জি ড্যাশ ভ্যালুটা আসবে সেটা আমি কোন ডেপথে গিয়ে পাবো। তাহলে 1 কিমি হাইটের ক্ষেত্রে আমি যদি বের করতে যাই তাহলে এখানে এইচ এর জায়গায় 1 লিখে দেবো, জিডিএস এর ক্ষেত্রে ডেপথের ক্ষেত্রে ভ্যালু হয়ে যায় জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, এটা চলে আসবে। দুটো ইকুয়েশনে সেম, কারণ জি ড্যাশ বলেছে সেম, সেম করতে হবে। জিও সেম, 1 সেম, দুটো ইকুয়েশন যদি আমি সিমিলারিটি বের করি তাহলে কি কি দেখতে পাবো যে ডি এর জায়গায় শুধু 2 আছে, তাহলে ডি ইকুয়ালস টু 2 এর ক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে। পরের কোশ্চেনে চলে যাবো। আহ, হুম, right, হ্যাঁ। তারপরে কোশ্চেন বলছে দ্য হাইট এট হুইচ দ্য ওয়েট অফ দ্য বডি বিকাম অন সিক্স ইটস ওয়েট অন দ্য সার্ফেস অফ দ্য আর্থ। বলছে যে জি এর ভ্যালু মা ওয়েটটা হয়েছে 1/6 হয়ে গেছে। ওয়েট 1/6 হয়ে যাওয়ার কথাটা মানে হচ্ছে ওয়েট মানে কথাটা মানে হচ্ছে আমি আবার বলে দিই, এটা ওয়েট কথাটা মানে হচ্ছে এমজি মাস ইনটু জি। মাসের ক্ষেত্রে মাস তো চেঞ্জ হবে না, অবভিয়াসলি মাস কিসে ডিপেন্ড করে, অবভিয়াসলি যে ডেনসিটি বা ভলিউম ওই রিলেটেড, মাসটা কখনো চেঞ্জ হবে না। এক্ষেত্রে যদি আমি হাইট বাড়াই, হাইট একটা বস্তুকে পৃথিবীর সার্ফেস থেকে উপরে নিয়ে যাই, সেই ক্ষেত্রে চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে আমার জি, এবং সেই জিটা অবভিয়াসলি চেঞ্জ হয়েছে সেই জন্য আমার ওয়েটটা কমেছে। তাহলে কি হয়েছে বলছে যে 1/6 হয়ে গেছে। তাহলে আমি যদি নর্মালি ফর্মুলাটা লাগাই এখানে, সেটা হবে যে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি এম সরি জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। এখানে জি ড্যাশ এর ভ্যালুটা কত হবে G/16, G/16 is equals to G into R square by R plus H এর স্কোয়ার। জি কাটলাম, আর বাই আর প্লাস এইচ যে হোল স্কোয়ারটা এটা এই পাশে নিয়ে এলাম, সেটা হয়ে যাবে 1/4। তাহলে কি হবে আর বাই আর প্লাস এইচ। এক্ষেত্রে আমি আর প্লাস এইচটা এদিকে নিয়ে এলাম, গুণ করলাম এবং 4টা এদিকে নিলাম ইকুয়াল টু 4R। তাহলে আরটা এদিকে নিয়ে এলাম, এইচ ইজ ইকুয়ালস টু 3R। তাহলে ভ্যালুটা পেয়ে গেলাম আমি 3R।
ইজি ক্যালকুলেশন। তারপরে কোশ্চেনে চলে গেলাম, এ বডি ওয়েজ 72 নিউটন on the surface of the earth, what is the gravitational force on it at a height equal to the half of the radius of the earth? আবার বলেছে এ বডি ওয়েজ 72 নিউটন, মানে এই যে 72 নিউটন দিয়েছে আমাকে আর্থের সারফেসে, আর্থের সারফেসে এমজির ভ্যালু দিয়ে দিয়েছে 72 নিউটন। এমজির ভ্যালু হচ্ছে 72 নিউটন। এবার কি বলেছে যে হাইট ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য রেডিয়াস, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল আর বাই 2 এ আমাকে এমজির ভ্যালু জিজ্ঞেস করেছে। এম তো হবে না, সেটা এমজি ড্যাশ হয়ে যাবে। এমজি ড্যাশ ইজ ইকুয়ালস টু কত হবে, এম ইন্টু জি, সরি স্মল জি আর স্মল জি ইন্টু আর বাই 2 জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে আর বাই 2 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি আর স্কোয়ার বাই, ক্যালকুলেশন ফার্দার করি তাড়াতাড়ি, 2 2 কে আর দিয়ে গুণ করবো, 2 আর হবে প্লাস আর হবে 3 আর বাই 2 এর স্কোয়ার সমান সমান হবে জি আর আর কাটলো ইন্টু 4/9 ইন্টু এম, সরি এমটা তো এখানে ছিল। তাহলে এম জি ড্যাশ ইকুয়ালস টু হলো কত, 4 এম বাই 9। তাহলে এমজি, এমজির ভ্যালু আমাদের নর্মাল ক্ষেত্রে ছিল কত, এমজির ভ্যালু কত ছিল, 72 নিউটন ছিল, কারণ এটা আর্থ সারফেসে। এন্ড পরের ক্ষেত্রে আমি কত পেলাম, এমজি ড্যাশ এর ভ্যালু 4/9 ইন্টু জিএম, জিএম এর ভ্যালু তো অবভিয়াসলি 72। তাহলে এটা কাটলাম 8 9 72, এন্ড তাহলে এই 8 এন্ড 4 দিয়ে যদি গুণ করি তাহলে সেটা পাবো আমি কত, 32, 8 ইন্টু 4 32 নিউটন। হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কনসেপ্টে আমরা চলে যাচ্ছি। তারপরে কনসেপ্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ এনার্জি দ্যাট এক্সিস্ট বিটুইন টু ডিউ টু দ্য মাসেস অফ টু অবজেক্টস। দুটো বস্তুর মধ্যে যে মাস আছে সেই মাসের জন্য তাদের মধ্যে যে একটা এনার্জি স্টোর হয়, ফোর্স থেকে যে এনার্জিটা আসে সেই এনার্জিটা আমরা এবার ক্যালকুলেট করবো। সেটাকে আমরা ডিনোট করি ডেল্টা ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস জি ক্যাপিটাল জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর। আরটা হচ্ছে যে ওদের মধ্যে ডিস্টেন্স, m1 m2 হচ্ছে ওদের ইন্ডিভিজুয়াল মাস। আমাদের এই যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই m2 বাই আর, এই ফর্মুলাটা বেসলি ইম্পর্টেন্ট, বাট এর থেকে আমরা একটা ডেরিভেশন একটা পাই, যে সাপোজ আমরা কি করলাম যে পৃথিবীর সারফেস থেকে একটা বস্তুকে একটা এইচ হাইট অব্দি নিয়ে গেলাম, এইচ হাইট অব্দি নিয়ে যেতে আমাকে কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, বা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, বা আমাদের যে এনার্জিটা চেঞ্জ হচ্ছে সেটা কত, বা আমাদের কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে আমাদের পৃথিবীর সারফেস থেকে এইচ হাইট নিয়ে যেতে, যে আমাকে কতটা কার্য করতে হচ্ছে বা পৃথিবী কতটা কার্য করছে, সেই ভ্যালুটা আমাদের কত, সেই আমাদের ভ্যালুটা জানতে হয়। সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ডিরেক্ট আমরা মনে রাখবো যে ডেল্টা ইউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ আর বাই আর প্লাস এইচ, বা এটাকে আমরা ওয়ার্ক ডানও বলতে পারি। অ্যান্ড আমরা যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা জেন পাস বলি, ডিরেক্ট এখান থেকে এই ফর্মুলার উপরেই কোশ্চেন পাবো, এর বাইরে যাবে না এই, যদি ভালো কোশ্চেন সেট করা হয়। বলছে যে আমরা কোশ্চেন যদি দেখি যে নিট 2019-এ এই কোশ্চেনটা এসছে। বলছে কোশ্চেনটা যে দা ওয়ার্ক ডান টু রেইজ এ মাস এম ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ টু হাইট এইচ হুইচ ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। বলছে একটা, আমি যেমন ডিসকাস করলাম যে পৃথিবীর সারফেস থেকে হাইট এইচ অব্দি একটা বস্তুকে নিয়ে যেতে আমাকে কতটা ওয়ার্ক ডান করতে হবে, বা এই ওয়ার্ক, যেখানে এইচ এর ভ্যালু হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু দ্য রেডিয়াস অফ দ্য এইচ ইজ আর, সরি। তাহলে এক্ষেত্রে আমি যদি ওয়ার্ক ডানটা বের করি, আমার ডিরেক্ট ফর্মুলা আছে এম জি এইচ, এইচ এর ভ্যালু আর ইন্টু আর বাই আর প্লাস এইচ এর ভ্যালু আর, কি হলো এম
জি আর স্কোয়ার বাই 2r সমান সমান আর আর যদি আমি কাটি তাহলে কি আসবে mg r বাই 2। ডিরেক্ট অ্যান্সার, কোনো ভাবনা নেই। সেম তোমরা এই কোশ্চেনটা নিয়ে থেকে ট্রাই করবে সেম ফর্মুলার উপরে। ফর্মুলা একটাই, সেটা হচ্ছে এম জি এইচ আর বাই আর প্লাস এইচ, ডিরেক্ট অ্যান্সার। তারপরে একটা কোয়েশ্চেন জেনপাস ইউজি 2024-এ কোয়েশ্চেনটা এসছে। সেই কোয়েশ্চেনটা একটু কনসেপচুয়াল। কনসেপচুয়াল কোন পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এবার করতে হবে, কোয়েশ্চেনটার ভিতরে যেতে হবে। বলছে যে এম ভরের একটি বস্তুকে এইচ আর উচ্চতা থেকে পৃথিবী পৃষ্ঠে ফেলা হলো, যে গতিবেগ বস্তুটি পৃথিবী পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষ করবে তা হলো। এই ক্ষেত্রে আমাদের বেসিক্সে যেতে হবে। বেসিক্স কথার মানে হচ্ছে যে পুরো এর আগের যে ফর্মুলাটা এসছিল সেটা এসছিল কনজারভেশন অফ এনার্জি বা শক্তি সংরক্ষণ সূত্র থেকে। সেই ক্যালকুলেশনটা আমাদের এই ক্ষেত্রে করতে হবে যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, এই এই সাইড থেকে পৃথিবীতে এখানে এসে পড়লো, তাহলে বলছি যে এখানে হাইট কত। তো আমরা এক্ষেত্রে কি করব, আমাদের যে কনজারভেশন অফ এনার্জি বা এনার্জি কনজারভেশন সূত্র বা শক্তি সংরক্ষণ সূত্র সেটা আমরা লাগাবো। কি বলছে যে শক্তি সংরক্ষণ সূত্রটা খুবই সহজ। বলছে যে যে কোনো জায়গায় যে পয়েন্ট এ তে টোটাল এনার্জি যতটা হবে পয়েন্ট বি তেও টোটাল এনার্জি ততটা হবে যদি কোনো এক্সটার্নাল লস না হয় এনার্জি। অর্থাৎ আমি এই সাইডে যখন আমার বস্তুটা ছিল তখন যদি আমি এর টোটাল এনার্জি লিখি, এর ক্ষেত্রে টোটাল এনার্জি কি হবে, অবভিয়াসলি একটা পোটেনশিয়াল এনার্জি হবে, একটা কাইনেটিক এনার্জি হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, এই সাইডে এই হাইটের জন্য পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। এক্ষেত্রে হাইটের ভ্যালু দিয়েছে আর, তাহলে আর হয়ে যাবে। এইচ হাইটের ক্ষেত্রে এইচ এর ভ্যালুটা, হাইটটা আমি আর করে দিচ্ছি। আর তাহলে টোটাল হাইট কত হয়ে গেল, 2r। 2r যেটা আমি করছি। অ্যান্ড এক্ষেত্রে অবভিয়াসলি এভাবে ছাড়া হয়েছে, এটা নর্মালি ড্রপ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কোনো কাইনেটিক এনার্জি থাকবে না কারণ ওর ইনিশিয়াল ভেলোসিটি জিরো। এই জন্য আমি ওটাকে করে দিলাম জি। তারপরে এটা যখন পৃথিবী পৃষ্ঠে গেল, পৃথিবী পৃষ্ঠে একটা অবভিয়াসলি হাফ এম ভি স্কোয়ার যে ভেলোসিটি সে নিয়ে টাচ করে সারফেসটাকে। অ্যান্ড সেক্ষেত্রে এর যে পোটেনশিয়াল এনার্জি, সে পোটেনশিয়াল এনার্জি কত হবে, সেটা হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এটাই আমরা নর্মালি করলাম। তাহলে এই ক্যালকুলেশনটা আমি ফার্দার নিয়ে যাই, মাইনাস জি এম এম বাই 2r, মাইনাসটা এদিকে চলে আসলে হয়ে যাবে প্লাস জি এম এম বাই আর ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করলে আসবে জি এম এম বাই 2r ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। হাফ অ্যান্ড এই দুই কাটলো। এবার ক্যাপিটাল জি এম কে অবভিয়াসলি আমরা জানি জি আর স্কোয়ার, আগে জেনেছি। অ্যান্ড এম এম তো কেটেই গিয়েছিল, জি আর স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার। আর অ্যান্ড এই স্কোয়ারটা কাটলো, এরপরে থাকলো জি আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বা ভি ইজ ইকুয়ালস টু রুট জি আর। এভাবে আমাদের যদি বেসিক্স ক্লিয়ার থাকে আমরা কোশ্চেন ইজিলি এনকাউন্টার করতে পারবো। তোমরা একবার দেখে নাও ক্যালকুলেশনটা যদি ছুটে থাকে। এটা হচ্ছে calculation। আমরা ফার্দার এগিয়েছি, স্লো না করলেও চলবে। সেটা হচ্ছে আমরা এবার এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একটা দারুণ কনসেপ্ট, সেটা হচ্ছে স্যাটেলাইট মোশনের উপরে। স্যাটেলাইট মোশন অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে ন্যাচারাল স্যাটেলাইট কি, সেটা হচ্ছে আমাদের চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে সবসময়। তো আমরা সেটা নিয়ে আলোচনা করবো না, আমরা আলোচনা করবো যে আমাদের যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, সেই স্যাটেলাইট গুলো পৃথিবীর চারপাশে যে ঘুরছে সেগুলোর কি ভেলোসিটিতে ঘুরছে, তাদেরকে নিয়ে যেতে কি এনার্জি আছে, বা ওরা যে সারা অরবিটালে ঘুরছে বা কক্ষপথে ঘুরছে, ওরা যদি কক্ষপথ চেঞ্জ করে তাহলে আমাদের কতটা এনার্জি লাগবে ওদের কক্ষপথ চেঞ্জ করার জন্য, সেটা আমরা এখন ক্যালকুলেশন আসবো। বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে আমাদের আর্থ। এই আর্থের চারপাশে যে একটা, এটা হচ্ছে স্যাটেলাইট।
স্যাটেলাইটটা রোটেট করছে কক্ষপথ বরাবর, নিজের কক্ষপথ বরাবর। এই ক্ষেত্রে ও যে একটা ঘুরছে, ও যে একটা ভেলোসিটিতে ঘুরছে, এই ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভেলোসিটিতে ঘুরে। এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে যে ঘুরছে, এই ভেলোসিটির ভ্যালু কত, যেটাকে আমরা বলে থাকি অরবিটাল ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট। এই অরবিটাল ভেলোসিটির ভ্যালু কত? তো এই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা বের করি সেটা আমরা নর্মালি বের করতে পারবো, যদি কোনো প্রবলেম নাই। এই ভ্যালুটা আমরা এভাবে বের করতে পারি যে আহ, এক্ষেত্রে যে আমরা জানি, এক্ষেত্রে যে আহ, একটা বস্তু যখন সার্কুলার পথে রোটেট করে একটা কেন্দ্রকে, একটা বিন্দুকে কেন্দ্র করে, তখন কি হয়, সেই ক্ষেত্রে একটা সদ্য সিউডো ফোর্স লাগে, যেটা বাইরের দিকে লাগে, যেটাকে বলে সেন্ট্রিফিউজাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সটার ভ্যালু হয় এম, যে মাস অফ দ্য হেডলাইট, ভি স্কোয়ার, একটা যে ভেলোসিটিতে ঘুরে, অ্যান্ড আর, সেন্টার থেকে আর এর ডিস্টেন্সের রেডিয়াস, ইজ ইকুয়ালস টু, আমরা কি বলতে, এই ফোর্সটা যে বাইরে দিকে কাজ করছে, অবভিয়াসলি এটাকে তাহলে বাইরে যেতে দিচ্ছে না কেন, অবভিয়াসলি ভিতর দিকে একটা ফোর্স হবে। ভিতর দিকে ফোর্সটা কি, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল, যেটার ভ্যালু হচ্ছে জি, ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, স্মল এম বাই আর স্কোয়ার। আমি এখন যদি কাটাকাটি করি ক্যালকুলেশনের জন্য, কাটলাম, এখানে আর এটা কাটবে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট আন্ডার ক্যাপিটাল জি এম এম বাই, সরি রুটটা এখানে হবে না, বাই স্মল আর। তাহলে ভি পেলাম রুট আন্ডার জি এম এম বাই আর। এই যে ভেলোসিটিটা পেলাম, এটা হচ্ছে আমাদের অরবিটাল ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট, যে ভেলোসিটি নিয়ে এই স্যাটেলাইটটা রোটেট করছে পৃথিবীর চারপাশে। এক্ষেত্রে আবার আমি যদি কনস্ট্যান্টের ব্যাপারটা বলি, জি এম, এই ভ্যালুটা কনস্ট্যান্ট, মানে ভি নট ইন্টু রুট আর, এই ভ্যালুটা কনস্ট্যান্ট। অর্থাৎ যে ক্ষেত্রে আর এর ভ্যালু বেশি, সেক্ষেত্রে ভি এর ভ্যালু কম। এই ক্ষেত্রে তো আর এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট হবে, তাই ভি এর ভ্যালু কনস্ট্যান্ট হবে, কারণ বাকি দুটো কনস্ট্যান্ট, তাই ভি নট এর ভ্যালু কনস্ট্যান্ট। যদি আমি একটা ইলিপ্টিক্যাল অরবিট নিই, আমরা পরে কেপলারস ল দেখবো, এখনই দেখবো, যে যেখানে আর এর ভ্যালু চেঞ্জ হয়, সেক্ষেত্রে কি দেখতে পাবো, যে আমরা ভি এর ভ্যালু কম বেশি দেখতে পাবো, অ্যান্ড ওই রিলেটেড প্রচুর কোশ্চেনও হয়। তো ভি নট এর ভ্যালু আমরা কি পেলাম, ভি নট এর ভ্যালু ভ্যালু পেলাম আমরা রুট আন্ডার জি এম এম, সরি জি এম বাই আর। তাহলে আমি যদি এই স্যাটেলাইটটার কাইনেটিক এনার্জি আমরা কি জানি, যে হাফ এম স্কোয়ার, এখানে হাফ ইন্টু এম হচ্ছে মাস অফ স্যাটেলাইট, ভি স্কোয়ার, ভি হচ্ছে রুট আন্ডার জি এম বাই আর স্কোয়ার। তাহলে হাফ এম জি এম, সরি ক্যাপিটাল এম বাই আর, জি এম এম বাই টু আর। এই ভ্যালুটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি, নর্মাল যে আমাদের ফর্মুলা, মাইনাস জি এম এম বাই আর। টোটাল এনার্জি কি, টোটাল এনার্জি হচ্ছে আমাদের যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আমরা যদি এই দুটো ইকুয়েশনকে ভালোভাবে যোগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ভ্যালুটা এসছে মাইনাস জি এম এম বাই টু আর। অর্থাৎ এই যে কাইনেটিক এনার্জি সেম ভ্যালুর আমাদের টোটাল এনার্জি আসবে, কিন্তু সাইনটা হবে মাইনাস। অর্থাৎ একটা স্যাটেলাইট যখন পৃথিবীর চারপাশে রোটেট করে, তখন ওর এনার্জি অলওয়েজ একটা নেগেটিভ এনার্জি থাকে। এবার আমরা একটা টার্ম জানবো, বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি কথাটা মানে হচ্ছে, সাপোজ এই যে আমাদের যে আর্থ আছে, আর্থের চারপাশে আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট রোটেট করছে। তো এই স্যাটেলাইটটাকে আমাদের, আমরা বলি যে সারফেস থেকে ওই যে কক্ষপথে নিয়ে যেতে আমাকে কতটা এনার্জি লেগেছে, টু বি স্পেসিফিক, আমাকে ওই সারফেস উপর ঘুরাতে কতটা এনার্জি দিয়ে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এনার্জি। অর্থাৎ কতটা এনার্জি আমি ওকে দিয়েছি, যে ও ওই সারফেস, ওই অরবিটাল থেকে বেরিয়ে ছিটকে যাচ্ছে না, অর্থাৎ পৃথিবী নাগালে বাইরে চলে যাচ্ছে না। তো এই যে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের টোটাল এনার্জি মাইনাস জিএমএম বাই টু আর। আচ্ছা, আমি যদি কি করি, বাইরে থেকে আর্টিফিশিয়ালি এই এনার্জিটা সেই আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে দিয়ে দিই, তাহলে কি হবে, যে
এই ভ্যালুটা অবভিয়াসলি মাইনাস জিএম বাই টু ছিল, ওখানে আমি এনার্জি দিলাম, জিরো হয়ে গেল। সেম অ্যামাউন্ট অফ এনার্জি দিলাম পজিটিভ সাইনের সাথে, তাহলে কি হলো, ও টোটাল এনার্জি জিরো হয়ে গেল। জিরো এনার্জি কথাটা মানে হলো যে যেই যে অরবিটালটা যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা ছিল, সে পৃথিবীর যে মহাকর্ষীয় বল তার নাগালে বাইরে চলে গেছে। অর্থাৎ যে আমাকে এই স্যাটেলাইটটাকে ওই অরবিটালে ধরে রাখতে আমাকে এর যে ওর যে টোটাল এনার্জি তার অপোজিট পরিমাণ এনার্জিটা যদি আমি দিই, তাহলে ওর পৃথিবীটাকে ছাড়িয়ে চলে যাবে। অ্যান্ড এই পৃথিবীর মহাকর্ষীয় বল ছাড়িয়ে চলে যাবে। এই মহাকর এই যে ভ্যালুটা, যে এনার্জি আমাকে বাইরে থেকে দিতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি। যেটা ভ্যালু হচ্ছে, আমরা ডিরেক্ট ভ্যালুটা মনে রাখবো, জি এম এম বাই টু আর, টোটাল এনার্জি ভ্যালু ওটার সাথে রিলেটেড। টাইম পিরিয়ড আমরা না জানলে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, বা আমরা যদি জেনেও নিই, টাইম পিরিয়ড হচ্ছে কি, যে আমাদের টাইম পিরিয়ড কথা মানে হচ্ছে যে টোটাল ডিস্টেন্স ফর ভেলোসিটি। তো একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যখন টোটাল ডিস্টেন্স কতটা কভার করে একবারে, সেটা হচ্ছে টু পাই আর, বাই ভেলোসিটি হচ্ছে কত, রুট আন্ডার জি এম বাই আর, সরি স্মল, এখানে হয়ে যাবে স্মল আর বাই স্মল আর। তাহলে এটাকে যদি আমি ঠিক ক্যালকুলেশন করি, তখন আমরা দেখতে পাবো টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, টি স্কোয়ার আমি করে দিলাম এটাকে, টি স্কোয়ার টু ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ইন্টু আর বাই জি এম, টি স্কোয়ার প্রপোর্শনাল ইজ ইকুয়াল টু ফোর পাই স্কোয়ার আর আর কিউব, আর কিউব বাই ক্যাপিটাল জি এম। এই যে ফোর পাই স্কোয়ার ক্যাপিটাল জি এম বাই, এই যে ভ্যালুটা, এটা অবভিয়াসলি আবার কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পাবো, যে টি স্কোয়ার যে ভ্যালুটা, এখান থেকে আমরা দেখতে পাবো যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এটা হচ্ছে আমাদের, আর একটু পরে আমরা জানতে পারবো যে এটাই হচ্ছে আমাদের কেপলারস থার্ড ল। অর্থাৎ টাইম পিরিয়ড এর স্কোয়ার আমাদের রেডিয়াস অফ দ্য অরবিটের ট্রিপল ঘাতের সাথে সমানুপাতিক। আমরা যদি এই তিনটা ভ্যালু থেকে যে আমাদের অরবিটাল স্যাটেলাইটের এনার্জির গ্রাফ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে টোটাল কাইনেটিক এনার্জি, সেটা অবভিয়াসলি পজিটিভ দিকে হবে। তাই জন্য এটা পজিটিভ দিকের অ্যাক্সিসে কাইনেটিক এনার্জি পজিটিভ। পোটেনশিয়াল এনার্জি এটা, এটা অবভিয়াসলি ভ্যালু, আমাদের পোটেনশিয়াল এনার্জি যে ভ্যালুটা, সেটা অবভিয়াসলি বেশি হবে, পোটেনশিয়াল এনার্জি মাইনাসে বেশি হবে। অ্যান্ড টোটাল এনার্জি যেটা, টোটাল এনার্জি ভ্যালু পোটেনশিয়াল এনার্জি অর্ধেক হবে, সেটা হবে নেগেটিভ হবে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি থেকে কম হবে। তাহলে আমরা যদি এতক্ষণ জানলাম যে ইন্ডিভিজুয়ালি একটা অরবিটালে একটা স্যাটেলাইটের এনার্জি কত, এবার আমি যদি বলি যে হ্যাঁ, তাহলে চেঞ্জ ইন অরবিটাল, চেঞ্জ ইন অরবিট যদি বলি অফ দ্য স্যাটেলাইট বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের চেঞ্জ ইন এনার্জি কি আসবে, সেক্ষেত্রে কি আসবে, যে যদি এনার্জি এট আর ওয়ান সাপোজ স্যাটেলাইট ফার্স্টে আর ওয়ান অরবিটালে ছিল, অ্যান্ড দেন আর টু রেডিয়াসের অরবিটাল চলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আর ওয়ানে যে টোটাল এনার্জি, সেটা কি হবে, মাইনাস ইন্টু হাফ জি এম ক্যাপিটাল এম বাই আর ওয়ান, অ্যান্ড পরে সেটা হয়ে যাবে মাইনাস হাফ জি এম এম বাই আর টু। তাহলে চেঞ্জ ইন এনার্জি কত, এই দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স করলে কি আসবে, মাইনাস জি এম এম বাই আর বাই টু। এখানে সেম কোশ্চেন দিয়েছে যে একটা অরবিট থেকে আর ওয়ান অরবিট থেকে আর টু অরবিটে চলে গেল, তাহলে ওদের চেঞ্জ ইন এনার্জি কত, 2010-এর নিটে এসছে, সেটা হচ্ছে এই ভ্যালুটা। ক্লিয়ার কোশ্চেন। তারপরে বলছি যে the minimum energy required to launch a satellite of mass m surface to an altitude, which is the minimum energy required to launch a satellite of mass small m from the surface of earth of mass capital M and radius r in a circular orbit at an altitude 2r from the surface of the earth.
আমরা যদি এটা ডিসকাস করি তাহলে আমরা পাবো যে অবভিয়াসলি দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড সেম সেম টাইপের কোশ্চেন যে একটা অরবিট একটা অরবিট থেকে আর অরবিট থেকে এটা 2r হাইটের অরবিটে গেছে সরি অফ ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ সারফেস অফ দ্য আর্থ থেকে ওটা 2r হাইটের অরবিটে গিয়েছে অর্থাৎ টোটাল যে সেন্টার থেকে ডিস্টেন্স এটা কি হবে 3r হয়ে যাবে তাহলে আর থেকে 3r গিয়েছে সেই ক্ষেত্রে ভ্যালুটা কত আসবে অবভিয়াসলি সেম ফর্মুলাতে পড়ে আমাদের যে ভ্যালুটা এটা এ অ্যান্সার চলে আসবে যদি তোমরা ঠিক মতো ক্যালকুলেশন করো তাহলে অবভিয়াসলি তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবে তারপরে আমরা যদি দেখি যে দ্য রেডিয়াস অফ সার্কুলার অরবিট অফ টু স্যাটেলাইট এ এন্ড বি দ্য are 4r and r respectively. If the speed of the satellite A is 3b, then the speed of the satellite B. আমরা একটু আগেই একটা কোশ্চেন জানলাম যে v root r is equals to constant এই যে ইকুয়েশনটা পেলাম এই ইকুয়েশনটার এবার আমরা অ্যাপ্লিকেশন জানবো কি বলছে the radius of the circular orbit of two satellites A and B of the earth are 4r and r. Then if speed of satellite A is 3b, then speed of satellite B. এক্ষেত্রে আমরা কি ক্যালকুলেশন করবো যে v সরি v root r is equals to constant অর্থাৎ এবার আমি a এর ক্ষেত্রে v root r লিখবো and b এর ক্ষেত্রে v root r লিখবো a এর ক্ষেত্রে v হচ্ছে the and b of the earth 4r and r এর ক্ষেত্রে v হচ্ছে 3v and root r এর ভ্যালু হচ্ছে 4r is equals to v dash জানতে হবে আমাকে এর ক্ষেত্রে হচ্ছে r রুটার কাটলো 3v ইন্টু 4 এর রুট হচ্ছে 2 ফাংশন v dash is equals to 6v 6v আমরা ইজিলি পেয়ে যাবো further going next to very important topic that is the escape velocity যেটাকে আমরা বাংলায় বলি মুক্তি বেগ অর্থাৎ আমি কোনো বস্তু এমনভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে ছুড়বো যাতে সেই বস্তুটা পৃথিবীতে আবার ফিরে না আসে অর্থাৎ পৃথিবী যে অভিকর্ষীয় বল বা যে কোনো মাধ্যাকর্ষণ বল বলি সেই বলের যে প্রভাব সেই প্রভাবটা হারিয়ে পুরো বেরিয়ে যায় সেই বেগটা কত আমাকে সেই বেগটা যদি আমরা নিউমেরিক্যালি বের করতে যাই সেটা আমরা না বের করে ডিরেক্ট যদি বলি সেটা ভ্যালু হচ্ছে রুট আন্ডার 2g r বা যেটাকে 2g r টাকে আর একটা ফর্মে লেখা যায় রুট আন্ডার v is equals to 2gm বাই r এটা হচ্ছে v is equals to এবার হচ্ছে এই ক্ষেত্রে আমি যদি আবার এটা আমি মাসের টাইমসে লিখলাম মাসের টাইমসের জায়গায় যদি এটা আমি ডেন্সিটি টার্মে লিখতে যাই ডেন্সিটি টার্মে যখন আমি লিখবো সেখানে আমি পাবো যে ফার্দার ক্যালকুলেশন করলে পাবো যে ভি প্রপোর্শনাল টু আর ইফ রো ইজ সেম আমরা খুব জটিল ক্যালকুলেশন নাই কারণ এখানে এমটাকে আমি কি করব আর ডেন্সিটি ইন্টু ভলিউম দিয়ে রিপ্লেস করব যে ভলিউমটা অবভিয়াসলি আর কিউবের সাথে প্রপোর্শনাল অর্থাৎ ভলিউম হচ্ছে কত 4/3 পাই আর কিউব তাহলে এই উপরে আর কিউব আর এখানে আর একটা আর এবং আর কিউব কেটে যাবে আর স্কোয়ার পড়ে থাকবে আর স্কোয়ারের যে রুট এটা অবভিয়াসলি আর হয়ে যাবে তাহলে ভি ইকুয়ালস টু সামথিং ইন্টু আর হবে তাহলে ভি প্রপোর্শনাল টু আর চলে আসবে অর্থাৎ আমি যদি কোনো কম্পারেবল কোশ্চেন থাকে তাহলে আমি দেখব যে সেখানে মাসের কথা বলছে না ডেনসিটির কথা বলছে যদি ডেনসিটি সেম বলে থাকে তাহলে অবভিয়াসলি ভি প্রপোর্শনাল টু আর হয়ে যাবে
অ্যান্ড যদি মাস সেম হয়ে থাকে তাহলে ভি প্রপোর্শনাল টু 1/√r হয়ে যাবে, যেটা আমরা নর্মাল ভি ইজ ইকুয়ালস টু রুট ক্যাপিটাল জি এম বাই আর এ লিখলাম। এটা হচ্ছে আমার নর্মাল ফর্মুলা, সরি, রুট টু জি এম বাই আর। তাহলে এসকে ভেলোসিটি সম্বন্ধে আমরা যেটা ফাইনালি জানতে পারলাম যে ভিই ইজ ইকুয়ালস টু রুট আন্ডার টু জি এম বাই আর, বা যেটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি রুট আন্ডার টু জি আর। ভি প্রপোর্শনাল টু আর ইফ দ্য রো ইজ কনস্ট্যান্ট, or ভি প্রপোর্শনাল টু 1/√r ইফ দ্য এম ইজ কনস্ট্যান্ট। আমরা ফার্দার একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে যাবো, যেটা আমাদের জেনপাসে এসছে, মেবি এটা 2023-24 যাই হোক। তো কোশ্চেনটা বলছে যে একটি কৃত্রিম উপগ্রহ, দাগ দিয়ে পড়াটাই বেটার আমাদের। কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগের অর্ধেক বেগে পৃথিবীর চারিদিকে বৃত্তাকার কক্ষে পরিক্রমা করছে। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা হলো, বলছে যে এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী পৃষ্ঠ থেকে আর ডিস্টেন্সে এ পরিক্রমা করছে। তাহলে আমাকে বলেছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে এর উচ্চতা কত। এখানে জাস্ট আমাকে একটা ক্লু দিয়েছে যে ভেলোসিটিটা হচ্ছে যে ভি কে বাই টু। তাহলে আমি কি করব, এক্ষেত্রে আমরা যেমন অরবিটাল ভেলোসিটি যে বের করেছিলাম, সেক্ষেত্রে অরবিটাল ভেলোসিটির ক্ষেত্রে যে আমরা ফোর্স ইকুয়েট করেছিলাম, সেম ফর্মুলা আমরা এখানে লাগাবো। যে এক্ষেত্রে যে আমাদের এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটটাকে যে ইনওয়ার্ডে টানছে, যে ফোর্সটা, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স এবার ও টানছে, এই ফোর্সটার ভ্যালু কত হবে? ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, স্মল এম বাই আর ইজ ইকুয়ালস টু এক্ষেত্রে যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা বাইরের দিকে কাজ করছে, সেটার ভ্যালু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে সরি, এখানে আর স্কোয়ার হবে, এখানে আর কাটলো, স্মল এম কাটলো, জিএমটাকে আমি কি লিখতে পারি? জি আর স্কোয়ার বাই স্মল আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার। এবার ভি স্কোয়ারটা, ভি কত পেয়েছি আমি? ভিই বাই টু এর স্কোয়ার। তাহলে জি আর স্কোয়ার বাই স্মল আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই টু, অর্থাৎ ভিই বাই ফোর। ভিইর ভ্যালু কত আমি পেলাম? রুট আন্ডার টু জি আর। এখানে আমি ভির ভ্যালু পেয়েছি রুট আন্ডার টু জি আর, এখানে তো আমি ভি স্কোয়ার পেয়েছিলাম। ভি স্কোয়ারের যদি ভ্যালু কত হবে? টু জি আর বাই ফোর। তাহলে জি আর স্কোয়ার বাই আর সমান সমান টু জি আর বাই ফোর। দুটো কাটলো, এখানে টু পড়ে থাকলো, এখানে জি জি কাটলো, তো কেটে গেছে, এখানে আর আর কাটলো। তাহলে টু আর ইজ ইকুয়ালস টু পেলাম আর। তাহলে আর এর ভ্যালু কত? আরটা যদি আমি লিখি আর প্লাস এইচ ইকুয়ালস টু টু আর, দেন আর ইজ ইকুয়াল সরি এইচ ইজ ইকুয়ালস টু আর। এইচ এর ভ্যালু জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে আর। এবার পরের কোশ্চেন আমরা যদি চলে যাই, পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্ড কোশ্চেনটা আমরা সলভ করবোই, সলভের সাথে সাথে আমরা ডিরেক্ট মনে রাখার চেষ্টা করবো। বলছে যে এ পার্টিকেল অফ মাস এম ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু ভিই, যেখানে কে হচ্ছে 1 এর থেকে কম, ফ্রম দ্য সার্ফেস অফ দ্য আর্থ দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাবভ দ্য সার্ফেস রিচড বাই দ্য পার্টিকেল। এক্ষেত্রে আমরা কি কনসেপ্টটা লাগাবো? কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটা পৃথিবীর সার্ফেস থেকে একটা বস্তুকে উপরে ছুড়ে দিয়েছি, অ্যান্ড ভেলোসিটিটা, আমরা যে ভেলোসিটিটা পেয়েছি সেটা হচ্ছে ভি ভেলোসিটিতে যেটা ছুড়েছি। তাহলে আমার যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে পোটেনশিয়াল এনার্জি, যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কত? সেই চেঞ্জ ইন পোটেনশিয়াল ভ্যালুটা হচ্ছে এম জি এইচ আর বাই আর প্লাস এইচ। এই ভ্যালুটা আমরা কি করব, যে
চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির সাথে ইকুয়েট করে দেবো। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত? যে একটা বলকে আমি ভি ভেলোসিটি দিয়ে চালালাম এবং ম্যাক্সিমাম একটা হাইটে গেল। আর ম্যাক্সিমাম হাইটে যখন গেল, এটা অবভিয়াসলি সেক্ষেত্রে বলটা ম্যাক্সিমাম হাইটে গিয়েছে, কথার মানে হচ্ছে বলটা সেখানে গিয়ে থেমে গেছে। থেমে গিয়েছে মানে হচ্ছে সেখানে ওর ভেলোসিটি জিরো হয়ে গেছে, অর্থাৎ কাইনেটিক এনার্জি জিরো। তাহলে আমি ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি ছিল সেটাই হচ্ছে আমার মেন কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার পদ্ধতি লিখছি। তাহলে এম জি, আমাকে হাইটটাই বের করতে হবে, এইচ আর বাই আর প্লাস এইচ। আর প্লাস এইচ ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এম কাটলো, অ্যান্ড এখানে আমার ভি এইচ আর বাই আর প্লাস এইচ ইকুয়ালস টু মানে হাফ ইন্টু ভি হচ্ছে কত, কে ভিই, কে ভিই এর স্কোয়ার, তাহলে কে স্কোয়ার এখানে হয়ে যাবে। ভি স্কোয়ার কথাটা মানে হচ্ছে টু জি আর, যদি টু টু কাটলো, জি আর কাটলো, তাহলে এইচ বাই আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এইচ ইজ ইকুয়াল হয়ে গেল কে স্কোয়ার আর প্লাস কে স্কোয়ার এইচ। দেন এইচটা এখানে গিয়ে আমি কমন নিলাম, এই সাইড নিয়ে ওয়ান মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার আর, তাহলে এইচটা করলে এখানে আসবে কে স্কোয়ার আর বাই ওয়ান মাইনাস কে স্কোয়ার। এটা পেলাম। এই যে ডিরেক্ট আমরা এটা মনে রাখার চেষ্টা করবো যে রিলেট করবো। Questionটা এসছে, the escape velocity of the earth is v, escape velocity from the earth's surface another plane having a radius 4 times that and same mass density, বলেছে ডেন্সিটি সেম, তাহলে অবভিয়াসলি আমরা করবো v প্রপোর্শনাল টু r। তাহলে যদি escape velocity v হয় তাহলে পরের ক্ষেত্রে 4 টাইমস রেডিয়াস হয়, তাহলে অবভিয়াসলি রো ইজ কনস্ট্যান্ট, তাহলে v v অবভিয়াসলি প্রপোর্শনাল টু r হবে। তাহলে আমরা ভ্যারিয়েবল 4v। এবার আমরা দুটো থিওরিটিক্যাল টপিক জেনে নেবো। টাইপস অফ স্যাটেলাইট, আমাদের যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে সেটা দুই রকমের হয়। একটা জিও স্টেশনারি স্যাটেলাইট, একটা পোলার স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট কি হয়, যে এদের টাইম পিরিয়ড হচ্ছে 24 ঘন্টা এবং এরা ইকুইটোরিয়াল প্লেন অফ দিয়ে যায়, এই বরাবর থেকে ইস্ট টু ওয়েস্ট যায়। পোলার স্যাটেলাইট হচ্ছে অ্যাবাউট রোটেট করে এই বরাবর, অ্যান্ড এদের টাইম পিরিয়ড হয় 100 মিনিট। এরপর আমাদের একটা ছোট টপিক বেঁচে থাকে, সেটা হচ্ছে আমাদের কেপলারস ল। এটা কেপলারস ল এক্সিস্ট করে আমাদের প্ল্যানেটারি মোশনের জন্য, অর্থাৎ আমাদের সূর্যকে কেন্দ্র করে যে প্ল্যানেট গুলো রোটেট করে সেটা হচ্ছে আমাদের প্ল্যানেটারি মোশন। এটাকে আমরা এটাকে ডিনোট করার জন্য আমাদের তিনটে ল কেপলার্স দিয়েছিল, সেটা আমরা ইজিলি জেনে নিই কম কম করে। সেটা হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট ল একটা ইজি ল। ফার্স্ট ল বলছে যে অল প্ল্যানেটস মুভ ইন ইলিপ্টিক্যাল অরবিটস উইথ দ্য সান অ্যাট দ্য ফোকাই। অর্থাৎ এই যে একটা সান যে আমাদের একটা ফোকাই রেখে প্রত্যেকটা গ্রহ ইলিপ্টিক্যাল কক্ষপথে ঘুরে, একটা সার্কুলার কক্ষপথে না, একটা ইলিপস, যে এই যে শেপটা এটা হচ্ছে ইলিপ্টিক্যাল শেপ, এই ইলিপ্টিক্যাল পথে ঘোরে, অ্যান্ড এই সূর্যটা এদের ফোকাইয়ে থাকে। সেকেন্ড ল বলছে যে সেকেন্ড লটা হচ্ছে আমাদের ল অফ এরিয়া, বা বলছে যে যে একটা গ্রহ বা প্ল্যানেট যখন ইলিপ্টিক্যাল অরবিটে সূর্যের চারিদিকে ঘুরে, তখন ওরা সেম টাইম ইন্টারভ্যালে সেম টাইম ইন্টারভ্যালে সেম ডিস্টেন্স যাবে। অর্থাৎ এখান থেকে এখানে 10 মিনিটে যদি 100 মিটার স্কোয়ার ক্ষেত্রফল যায়, তাহলে এরা এখানে 1 মিনিটে অবভিয়াসলি 10 মিটার স্কোয়ার যাবে। অর্থাৎ মানে চেঞ্জ ইন এরিয়া পার ইউনিট টাইম, পার ইউনিট চেঞ্জ ইন টাইম অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ যেটাকে আমরা চেঞ্জ ইন এরিয়া পার ইউনিট চেঞ্জ ইন টাইম, সেটাকে আমরা ডিএ বাই ডিটি দ্বারা ডিনোট করি, ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ ডিএ 1 বাই ডিটি 1 ইকুয়ালস টু ডিএ 2 বাই ডিটি 2। এক্ষেত্রে আরেকটা আমরা জিনিস বলতে পারি, একটা এর কনসিকুয়েন্স আছে, সেটা হয় সেটা হচ্ছে ভিআর ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অন্য জায়গার সাথে কম্পেয়ার করবো না, যেখানে আমরা কেপলারস ল এর কনসেপ্ট থাকবে সেখানে ভিআর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা বলবো। অর্থাৎ এখানে আমাদের দুটো কোশ্চেন দিয়েছে, বলছে যে দুটো কোশ্চেন দিয়েছে 2009 ছিল, এটা নিটো কোশ্চেন। বলছে দ্য ফিগার শোজ ইলিপ্টিক্যাল অরবিট অফ প্ল্যানেট এম। এটা এটা হচ্ছে সান, এম একটা প্ল্যানেট আছে,
এটা ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরছে এবং এখানে বলছে যে সি থেকে ডিতে আসতে ওকে টাইম লেগেছে if the time is t1 is the time for planets to c to d t1 সি থেকে ডি তে আসতে টাইম লেগেছে t1 আর এ থেকে বি তে যেতে লেগেছে t2 তাহলে বলছি যে t1 আর t2 এর মধ্যে সম্পর্ক কি তাহলে আমি কি জানি da1 বাই dt1 ইকুয়ালস টু da2 বাই dt2 তাহলে da1 টা হচ্ছে যে আমাদের অবভিয়াসলি কত সি থেকে ডি যেতে আমাদের যে এরিয়া ডি ওয়ান হচ্ছে চেঞ্জ ইন এরিয়া ভ্যালুটা হচ্ছে এক্ষেত্রে যদি আমি এটাকে 2s করি তাহলে এটা যদি 2s করি এটা এস কারণ এখানে বলে দিয়েছে যে এর এরিয়াটা এর থেকে ডবল এর থেকে ডবল তাহলে অবভিয়াসলি আমি এখানে এটাকে 2s ধরে নিলাম ক্যালকুলেশন ইজি ক্ষেত্রে এটা এস ধরে নিলাম তাহলে এখানে 2s বাই এটা করলাম t1 ইজ ইকুয়ালস টু এস বাই t2 এস কাটলো তাহলে t1 পেলাম ইজ ইকুয়ালস টু t2 tn ইজ ইকুয়ালস টু t2 তারপরে যে আমরা একটু আগে জানলাম যে ভিআর ইজ ইউনিট কনস্ট্যান্ট অর্থাৎ কথাটা মানে হচ্ছে যে যখন সূর্য থেকে পৃথিবীটা বা যে কোনো গ্রহটা দূরে থাকবে তখন ওদের ভেলোসিটি কম থাকবে যত সূর্যের কাছে থাকবে তত ওদের মধ্যে আকর্ষণ বল বেশি তখন তত ভেলোসিটি বেশি অর্থাৎ যদি আমরা কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করি অবভিয়াসলি কাইনেটিক এনার্জি ওর সাথেই রিলেটেড হবে কারণ যেখানে ভেলোসিটি বেশি সেখানে কাইনেটিক এনার্জি বেশি এখানে যে সি পয়েন্ট আছে সি পয়েন্টের ক্ষেত্রে যে আমাদের কাইনেটিক এনার্জি অবভিয়াসলি কম হবে সব থেকে কারণ সেই ক্ষেত্রে ভেলোসিটির ভ্যালু কম কারণ ডিস্টেন্সটা বেশি তাই সি এর ক্ষেত্রে যে ভ্যালুটা সব এটা সব থেকে কম হবে কোথায় কোথায় আছে এখানে এখানে আছে অ্যান্ড এর ডিস্টেন্স সব থেকে কম আছে এই ডিস্টেন্সটা সব থেকে কম এই ডিস্টেন্স যেহেতু সব থেকে কম তাই এর ভ্যালুসিটি বেশি ভ্যালুসিটি যেহেতু বেশি তাই সেখানে কাইনেটিক এনার্জি বেশি তাই এখানে কে এর সব থেকে বেশি তাই কেবি তারপর কে সি তারপরে হচ্ছে থার্ড ল হচ্ছে যে বলছে যে ল অফ পিরিয়ড সেখানে বলছে যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব যেটা আমরা আগেই দেখলাম বা এবার এটা হচ্ছে একটা একটা সার্কুলার পাথের ক্ষেত্রে এবার যদি পাথটা একটা ইলিপ্টিক্যাল পাথ হয় সেক্ষেত্রে টি স্কোয়ার বা টাইম পিরিয়ড অফ দ্য প্ল্যানেট ইজ প্রপোর্শনাল টু দ্য r1 বা যেটা এটাকে বলা হয় সেমি মাইনর অ্যাক্সিস এটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিসের যোগফলের সাথে রিলেটেড হবে r1 প্লাস r2 এর কিউব তো এখানে একটা কোয়েশ্চেন আছে যেটা তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারো সেটা যদি আমি করতে চাই যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কি এই ফর্মুলার উপরে এই কোশ্চেনটা বেসড বলছে যে দ্য টাইম পিরিয়ড অফ দ্য জিও স্টেশন 24 আওয়ার স্যাটেলাইট একটা হাইট 6 RE তাহলে আমি ডিরেক্টলি লিখে দিলাম 24 স্কোয়ার প্রপোর্শনাল টু 6 RE এটা হচ্ছে হাইট তাহলে আমরা যে এখানে রেডিয়াসটা নিই সেটা অবভিয়াসলি সেন্টার থেকে নিই তাহলে এখানে হয়ে যাবে 6 RE মানে 7 RE এর কিউব পরের ক্ষেত্রে আমি পাবো যে টি স্কোয়ার আমাকে বের করতে হবে প্রপোর্শনাল টু 2.5 RE তে হাইটে কত টি স্কোয়ার হবে টি এর ভ্যালু কত হবে তাহলে 2.5 RE তাহলে অবভিয়াসলি স্মল আর এর যে ভ্যালু টোটাল সেন্টার থেকে ডিস্টেন্স সেটা অবভিয়াসলি 3.5 এর কিউব হয়ে যাবে আর আমি যদি টি ড্যাশ করি টি ড্যাশ বাই টি করি টি ড্যাশ বাই টি এর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 3.5 বাই 7 এর কিউব তাহলে এটা কাটলে 2 হবে তাহলে টি ড্যাশ ইকুয়ালস টু টি স্কোয়ার বাই টি ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার বাই 8 অবভিয়াসলি 2 এর কিউব তাহলে টি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 2 টি স্কোয়ার কথার মানে হচ্ছে কত ছিল টি এর ভ্যালু 24 24 × 24 বাই 8 এটা কাটলাম এটা 3 এলো এটা স্কোয়ার তাহলে টি এর ভ্যালু এলো কত 3 24 72 এর রুট 72 হলো 6 √2 6 √ ফাইনালি মেবি আর আমাদের কোনো নেই
Finally, we came to end of this chapter. Thank you to all. For further doubt, you can check the description and check our app and our Telegram channel. Thank you.